ও দেখি ওরও মনে হয় ইচ্ছা ছিল, আমি জানি না, কেউ নাই ফ্ল্যাট বাসার ভিতরে, আমি ঘুমায় আছি ও একা। তখন ও আস্তে আস্তে আমার পাশের দিকে মানে যে কাজটা গুছাচ্ছে আমার আষ্টে এমন করতেছে। আমার বাড়ি সাতক্ষীরা আশাশুনি থানা, আমি অনেক দরিদ্র ফ্যামিলির একটা ছেলে। আমি ছোটোবেলা দেখছি, আমার বয়স যখন মেবি 6 কি 7 হবে, ওই সময় আমার আব্বা অনেক কষ্ট করতেন। উনি যেহেতু আমাদের সাতক্ষীরায় বাড়ি, ওইখান থেকে ভারতের কাছাকাছি, আব্বা প্রায় সময় ভারতে যেয়ে 15-20 দিন ওইখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করে এনে বাড়িতে আব্বা যে কদিন টাকা থাকতো বসে বসে খাইতেন, খাওয়া শেষে আরও কিছু ঋণ করতো, করে তারপরে যখন আবার টাকা পয়সা শেষ হয়ে যেত আবার উনি যাইতেন। আচ্ছা, এভাবে করে আমাদের দিন চলতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? 3 ভাই 3 বোন, আমি সবাই ছোট। আচ্ছা, এইভাবে করতে করতে হঠাৎ আছে আব্বা অসুস্থ হয়ে পড়ে। ওকে। অসুস্থ হলে আমার 2 ভাই তখন তো বিয়ে শাদী করছে, ওরা ওদের মতো ইনকাম করে, ওরাও ঢাকা শহরে বিভিন্ন, একজন দারোয়ানের কাজ করতো, একজন বিভিন্ন কৃষি কাজ, বিভিন্ন জায়গায় কাজ টাজ করতো। পরে সবাই এলাকার মানুষজন মিলে একটা সিদ্ধান্ত নিল, যেহেতু আমার একটা ছোট বোন ছিল আর আমি আর আমার আব্বা আর মা, তখন আছে বড় ভাই আমার আব্বার আর আমার খাওয়ার দায়িত্ব নিল, আর আমার বোন আর আমার আম্মারে আমার মেজো ভাই খাওয়ার দায়িত্ব নিল। ওকে। তখন আছে ভাই ঢাকাতে থাকতো, আমি বড় ভাবির ফ্যামিলিতে থাকতাম। ভাবির বাজার টাজার করে দিতাম, বিভিন্ন সময় ভাবির কাজে হেল্প করে দিতাম। বিলির থেকে ওই যে আমাদের এখানে বলে আর কি, ধান কাটলে যে নাড়া বলে আর কি, মানে খ্যাড়, ওইটা এনে দিতাম। গরুর গোবর বলে যে বানানোর জন্য, জ্বালানোর জন্য, ওইটা এনে দিতাম ভাবির জন্য। মানে এভাবে করতে করতে চলতে থাকে। পরে হঠাৎ করে আমি যখন ক্লাস 5-এ উঠি, ওই সময় আছে প্রথম সময় পরীক্ষা দিতে গেছি স্কুলে, দিয়ে প্রথম সময় পরীক্ষা, প্রথম বাংলা পরীক্ষা দিয়ে যখন গেটের বাইরে বেরোইছি, হঠাৎ দেখি আমার ছোট বোনটা কানতে কানতে আমার যেই বলে শিগগিরই আয়, আব্বা অসুস্থ। আমি বাড়ি যাই দেখি কি আমার আব্বা মৃত্যুসজ্জায় আর কি, যে গাল মানে করতেছে। পরে আমার তো আমি কানতেছি, একজন আমার হাত ধরে নিয়ে আমার আব্বার গালে পানি দেওয়ালেন। আচ্ছা। পরে আমি ঘরের ভিতরে যে কানতেছি, একটা জানলা আছে, ওইটা দিয়ে দেখতেছি যে আব্বা হাঁপসি কাটতেছে। কিছু সময় পরে আব্বা মারা গেলেন। পরে আমার 2 ভাই ঢাকাতে থাকতো, ফোন দেওয়ার পরে ভাই আসলো, সারা রাতে রেখে দিল। পরের দিন সকালে এসে দাপন টাপন করলো। করার পরে পরবর্তীতে মানে 2 ভাই আছে ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে গেল। যাওয়ার পরে আমার ওই বোনটা তখন এসএসসি পরীক্ষা দিবে, তা পরীক্ষাটা দেওয়া হয় না টাকার অভাবে আর কি, বোনটা পরীক্ষা দিতে পারে না। পরে বোনটারও সাথে করে নিয়ে যায়। পরে আমার বাড়িতে থাকলে আমার আম্মা আর আমি, পরে ওইখান থেকে ভাই 80 টাকা পাঠাই দিতেন, আর আম্মা আর আমি থাকতাম। কিন্তু আমার আম্মার আশেপাশে সবাই, মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক লোক ছিল, তারা লেখাপড়া শিখে ভালো ভালো পোস্টে চাকরি করতেন। কিন্তু আমার আম্মার লেখাপড়া জানে না, কিন্তু আম্মার শখ ছিল যে আমার লেখাপড়া শেখায় ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। তার একটা মনের ভিতরে একটাই আশা ছিল। এই জন্য সে খেয়ে না খেয়ে বিভিন্ন জনের মানুষের কাছে চাইয়ে চিনতে হলেও ভাই 80 টাকা পয়সা পাঠাইতে, সেটুক দিয়ে না চলতে পারলেও বিভিন্ন বাপের বাড়ির থেকে হোক মা এনে দিয়ে আমাকে লেখাপড়া শেখাইতেন। আমার কোনো কিছুতে ত্রুটি রাখতেন না আর কি। আমি গরিব হইলেও কি আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। পরে আমাদের যখন ক্লাস 8-এ উঠি, ওই সময় আমি যে বাড়ির পাশে যে স্কুলটায় পড়তাম, হাই স্কুল, ওইখানে শুধু একটাই আর্টস নিয়ে পড়াশোনা করা যেত, আর কোনো গ্রুপ নিয়ে পড়া যেত না। তখন আমি মোটামুটি একটু ভালো ছিলাম, আমার আর্টস নিয়ে পড়ার ইচ্ছা ছিল না। এজন্য আমি ওটা চেঞ্জ করে আমাদের উপজেলা যে এখানে আশাশুনি হাই স্কুল, ওইখানে যাই আমি ক্লাস 8-এ ভর্তি হই। ওইখানে ক্লাস 8-এ ভর্তি হওয়ার পরে ওইখানে 2টা স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম, একটা ইংলিশ আর একটা অঙ্ক স্যারের কাছে প্রাইভেট পড়তাম। পড়ে ওইখান থেকে মোটামুটি ভালো লেখাপড়ায় মোটামুটি ভালো করছিলাম। কোন ক্লাসের কথা বলছেন? ক্লাস 8-এ। ক্লাস 8, হ্যাঁ। পরে ওইখান থেকে ক্লাস 9-এ উঠি। মানে ক্লাস 9-এ ওঠার পরে আমার রোল হয় মেবি মানে 200 জনের ভিতরে 57 রোল হয়। মানে খ গ্রুপের 3 রোল হয় আর কি। পরে আছে যখন ক্লাস 9-এ পড়ি, ওই সময় মোটামুটি ভালো পড়াশোনা করতাম। আমার মনের ভিতরে সবসময় একটা টার্গেট থাকতো যে আমার আব্বা নাই, বড়ো ভাইরা লেখাপড়া শেখাচ্ছেন, মাস আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইতাম না। কোনো একটা খেলাধুলা কিংবা আমার জীবনে যে চাহিদাটা, আসলে যে মন চাইতো ইচ্ছা করলে একটা ফুটবল কিনবো কিংবা একটা ক্রিকেট বল কিনবো, এরকম কোনো এবিলিটি ছিল না। আমারে বললেও তো কী করবো, এটা তো আমি নিজে চোখে দেখতাম যে আমারও দেওয়ার কোনো এবিলিটি নাই, কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে। পরে যাও অনেক কিছু জীবনে চাওয়া থাকলেও সেটা আমি পূরণ করতে পারি নাই আর কি, যে আর্থিক অনটন ছিল, এই কারণে যাই হোক লেখাপড়া কন্টিনিউ করে যাচ্ছিলাম। আর সবসময় 5 ওয়াক্ত, মা এখন পরোজগারে ছিলেন, মাও নামাজ পড়তেন, আমাকে সবসময় বারবার নামাজ পড়ার জন্য তাগিদ দিতেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করতাম ইনশাল্লাহ। এরকম করতে করতে একদিন আমাদের বাড়িটা ছিল বাজারের সাথেই আর কি। আমি হঠাৎ করে বিকালের দিকে বাড়ির থেকে বাজারের রাস্তায় উঠতেছি, ওই সময় দেখি ছোট ছোট 2টা মেয়ে আসতেছে, হাতে টিফিন বাটি নিয়ে, মেয়ে হাফ প্যান্ট পরা আর কি।
এরা আমার এক চাচাতো ভাই দেখি ওদের সাথে দুষ্টামি করতেছে আর কি, হুম যে এসে আপুরা ভাত দিবা নাকি, ভাত খাইতে দিবা, মানে আমি দুষ্টামি করতেছে। তখন আমি বলতে চাই ছোট ছোট মেয়ে ওদের সাথে দুষ্টামি করিস কেন? হুম তখন ওর ভিতরে যে বড় মেয়েটা ও বললো কি দেখছে এই ভাইয়াটা কত ভালো, ওরা চলে গেল। কিন্তু ওর কথাটা শোনার পরে আমার মনের ভিতরে জানি কেমন একটা লাগলো আর কি, যে এত সুন্দর করে কথা বলে। ওই যে একটা এইভাবে কয়েকদিন যাইতে লাগলো, যায় আসে দেখি এরকম করতে আমার মনের ভিতরে একটা ভালো লেগে গেল মেয়েটাকে। তখন মেয়েটা আসলে ছোট ক্লাস 5-এ পড়ে, আসলে হাফ প্যান্ট পরে বেড়াতেন, কোনো উন্না ব্যবহার করতেন না, তার মানে বুঝতে পারছেন যে ছোট এই জন্য। এখন এরকম করতে যখন ক্লাস 6-এ উঠলো মেয়েটা পরীক্ষা দিয়ে, পরে জানতে পারি যে মেয়েটা ক্লাসে ফার্স্ট ছিলেন। আমাদের এপারে ওদের বাড়ি ছিল, আমাদের বাড়ির কাছে একটা নদী ছিল, নদীর ওপারে ওদের বাড়ি, এপারে আমার এক ভাই মাস্টার ছিল প্রধান শিক্ষক, তার বাড়িতে পড়তে আসতো। পরে দেখতে দেখতে ভালো লেগে যায়। এখন আমি খোঁজ নিতে থাকি যে মেয়েটা কোথার থেকে আসে, কোন জায়গায় যায়। একদিনকে আমি পিছিয়ে পিছিয়ে যাইতে যাইতে দেখি নদীটাই এমন যে ওপার নদী নৌকাতে পার হয়ে ওপার গেলে এপার দাঁড়ায় কিছুটা দেখা যায় দূরের থেকে। আমি দেখি একটা বাড়ির ভিতরে ঢুকতেছে। এরা ইন দ্য মিন টাইম এর ভিতরে আমার একটা বন্ধু ছিল আলামিন, ওদের বাড়িটা ছিল মেয়েটার বাড়ির পাশে। ও আসছে আমাদের এপার যে টেম্পোগুলো আছে না, টেম্পো চালাইতেন। জি। আছে ও যেহেতু ওদের বাড়ি ওপার, ও রাত্রি আমাদের বাড়িতে থাকতেন, যেহেতু আমাদের বাড়ির কাছেই আছে, ওইখান থেকে স্টেশনটা ছিল আর কি, ওইখান থেকে গাড়িটা ছাড়তো। ও রাতে আসে, আমি যে রুমে পড়তাম আমি একা থাকতাম, সেই সুবাদে আমার বাড়িও ফালানো, আম্মা একা থাকতেন অন্য রুমে, ও আমার বাসায় থাকতো। পরে ওরে আমি আস্তে আস্তে বলি যে একদিন যে মেয়েটারে আমার খুব ভালো লাগছে, মেয়েটা তো ছোট। এখন ও বলতেছে কি যে মেয়েটারে আমি চিনি, আমাদের বাড়ির পাশে বাড়ি, অমুক অমুক সব বিস্তারিত বললো আমার সাথে। বলার পরে আমি ওর বলছি কি যে মেয়েটারে আমার খুব ভালো লাগছে, এখন তুই একটু মেয়েটারে বলবি যে আমি ওরে ভালোবাসি কিংবা আমার ওর পছন্দ হয়। ও বলছে যে না, একটু ছোট মেয়ে। আমি বলছি না, তুই যদি আমার প্রকৃত বন্ধুই থাকিস তুই বলবি, যাই হবে। এইভাবে কয়েকদিন 15-20 দিন কাটি যায়, কিন্তু ও বলে আজকে বলবো কালকে বলবো। পরে একদিনকে আমি ওরে ধরি জোর করে যে আজকে আমি দাঁড়াইলাম, ও কিন্তু আসতেছি, আমি দেখছি, তুই আজকে কিন্তু বলবি, ফুলটা নিয়ে ওরে দিবি, বলবি যে সে মালেকে ফুলটা দিছে আর ওই যে ওই ছেলেটা তোমারে ভালোবাসে। এখন ও আমার কথা মতো আমি দূরে দাঁড়াই দেখতেছি আর কি একটা দোকানে, ও ঠিকই ফুলটা ওকে দিছে আর আমার কথা বলছে। পরে মেয়েটা না অনেক রাগি গেছে আর কি, রাগ করে পরে পড়তে চলে গেছে। পরে মেয়েটা করছে কি বাড়ি চলে গেছে, যে ওর কাকা ছিল হচ্ছে মেম্বার। আসলে মেয়েটা ছিল অনেক বড় ফ্যামিলি আর কি, তারা আমাদের থেকে অনেক আর কি মোটামুটি ধনী ফ্যামিলি। জি। কিন্তু মেয়েটার প্রবলেমটা ছিল, মানে সমস্যা ছিল কি, ওর আব্বার 2টা বিয়ে ছিল, ও ছোট মায়ের একটা মাত্র মেয়ে ছিল। কাকাকে যেই বলছে যে এরকম একটা ছেলে অমুক নাম, ওই ছেলেটা আছে আমাকে ভালোবাসে, ফুল দিতে চাই, এইসব বলছে। পরে যে মেম্বারটা ছিল, মেম্বারটা আবার আছে আমার চাচাতো বোনরে বিয়ে করছিল, আচ্ছা আমাদের দুলাভাই সম্পর্ক হয়। ওই মেয়েটার চাচার সাথে বললো, চাচা বললো যে এই ব্যাপার, ও ছোটো মেয়ে, তুই ওরে এভাবে বলিসিস, এরা খুব মেয়েটা চাচারে যেই বলছে তুই ওই পর থেকে ফিরে আয়। চাচাতো বোন আমার সাথে পড়তো, ও আবার আমার বলছে, ও সেই সময় আমার 9-এর ফাইনাল পরীক্ষা ছিল, পরের দিনেই আমার পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা। পরে চাচাতো বোন বললো যা এসব মাথায় নিস না, যেই পড়াশোনা কর, ভালো করে পরীক্ষা দে। পরে আমি ভালো করে পরীক্ষা দিলাম, দিয়ে আসে কিছুদিন যাবত আমার যে কদিন পরীক্ষা ছিল ওই কদিন আর ওর সাথে আমি দেখা করি নাই, মিনিমাম 15-20 দিন ওর সামনে আর যায় নাই। আমার পরীক্ষা শেষে আবার হঠাৎ একদিন ওর পিছু পিছু গেছি। পরে ও বলতেছে ও কাকারে বলছিলাম তাই আছে, এতদিন আমার পিছিয়ে আসো নাই, এখন আছে আবার আমার পিছিয়ে আসছো। তখন আমি ওরে বলি কি যে না আসলে আসছে আমি আমার পরীক্ষা ছিল তো এই কারণে আসছে আমি আসতে পারি নাই। কিন্তু ও এতদিন জানতো কি যে আমি যেহেতু বাজারের পর বাড়ি, বাজারের পর সবসময় আড্ডা দিতাম, ভাবছে যে বকাটি ছেলে পড়াশুনো করে না, এরকম কিছু ভাবছিল মনে হয়। পরে আমি যখন ক্লাস 10-এ উঠি, ও তখন ক্লাস 5-এর থেকে ও ক্লাস 6-এ ওঠে। ওঠার পরে ওর পিছনে পিছনে আমি কিছুদিন যাবত মানে ওর পিছনে ঘুরতে থাকি, ও পাত্তাই দেয় না। পরে ওর বান্ধবীরা বিভিন্নজন বোঝায় যে ছেলেটা ভালো সুন্দর দেখতে, যে তুই রাজি হস না কেন। পরে আমি এইভাবে বান্ধবীরা দিয়ে আমি অনেকগুলো চিঠি দিই ওর কাছে, দিলে সে চিঠিগুলো হচ্ছে কোনো রিপ্লাই দেয় না ও আমার। পরবর্তী এভাবে চলতে থাকে, আমিও ওর পিছিয়ে এভাবে ঘুরতে থাকি। ইন দ্য মিন টাইম হঠাৎ করে একদিন একটা মেয়ে আমাকে ডাকতেছে রাস্তা থেকে, আমাদের বাড়ি দেখা যায়, ডাকি আমার নাম ধরে ডাকলো। আমি গেছি, যাওয়ার পরে ও বলছে কি যে স্বপ্না তোরে এই চিঠিটা দিছে। যখন এই কথাটা বলছে আমি চিঠিটা পাই তো কি খুশি মহা, আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। চিঠিটা খুলে বারবার দেখতেছি, সারা দিন রাতে পড়তে বসেও বারবার আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সব কিছু মনে আমি পেয়ে গেছি, এত খুশি আর কি। পাওয়ার পরে এইভাবে আস্তে আস্তে ওর সাথে ও চিঠি দেয়, আমিও দেয়, এইভাবে চিঠি দেওয়া দেবী হয়। মানে ওই মেয়েটাও স্বীকার করে নিল যে না সে আপনাকে লাভ করে। হ্যাঁ, সে আমাকে লাভ করে, ও স্বীকার করে নিল। এইভাবে চলতে থাকে। পরবর্তীতে ওদের বাড়িতে যায়, ওর আম্মাও জানে, ওর আম্মাও সাপোর্ট দেয়, আম্মাও কিছু বলে না। ওদের বাড়িতে যেয়ে আমি গল্প করতাম ওর সাথে,
কিন্তু আসলে কি পরবর্তীতে জানতে পারি, মানে আমার ফ্যামিলিও জানি যায়, আমার ভাই আসও জানি যায় যে ওর সাথে আমার সম্পর্ক। পরে কারণটা ছিল কি যে ওর আম্মা আছে, ওর আম্মার মানে ফ্যামিলিটা ভালো ছিল না আর কি, একটু চারিত্রিক দিক থেকে প্রবলেম ছিল। এই কারণে আমার ফ্যামিলি, আমার ভাইয়া যখন জানলো তখন বলল যে ওই পথ থেকে ফিরে আসতে এই মেয়ে কখনো সম্ভব না নেওয়া, এটা কখনোই পসিবল না। আর মেয়েটার মা আমাকে বারবার বোঝাইতেন যে সে আমার একটা মাত্র মেয়ে, আমার যা কিছু সম্পদ আছে সব তুমি পাবা, তোমার একটা ভবিষ্যৎ করে দেবো, তুমি হচ্ছে আমার মেয়েরে বিয়ে করো, এরকম মানে। পরে এরকম করতে করতে আমি এসএসসিটা পাস করলাম, করার পরে এসএসসি পাস করার পরে ওর আম্মা বললো কি যে তুমি এখন বিয়ে করো আর একটা মোটরসাইকেল কিনে দিই, তুমি মোটরসাইকেল চালা, আমার বাড়িতে থাকো, তোমার যেহেতু অর্থনৈতিক প্রবলেম হয়। তখন আমি ভাবলাম, আমার ভয় ভয় লাগতো যে আমার পায়ের নিচে মাটি নাই, আমার কিছু নাই, আমি কি করব। আমি আম্মারে যেই বারবার বুঝাইতাম আর আম্মার কাছেই কাঁদতাম, আম্মা তুমি একবার রাজি হও। আমার মনে একটা ছিল আমার মায়ের পারমিশন ছাড়া, মায়ের দোয়া ছাড়া আমি কিছু করব না একা একা। এই জন্য মাকে এসে বোঝাতাম, মাও হচ্ছে বন্দির মতো আর কি, মানে মারও কিছু করার ছিল না, ভাইদের অনুমতি ছাড়া তারাই এখন খাইতে দেয়, মারও এমন কোনো এবিলিটি নাই। মা মোটে রাজি হইতো না, বলতে তোর ভাই না রাজি হলে আমি কী করবো। এরকম করতে করতে পরে আমি যখন কলেজে ভর্তি হই, ও মেয়েটা তখন ক্লাস 7 থেকে 8 উঠলো। আমি এর ভিতরে পরে ভাবলাম যে ওকে তো দেখি অন্য জায়গার থেকে আমার কাছে বিয়ে না দিলে অন্য জায়গায় বিয়ে হবে। পরে আমি হচ্ছে ঢাকায় চলে আসি, আমার বড়ো ভাই ভাবি আজ ঢাকায় থেকে ঢাকাতে আসি। আসার পর আগেও বেড়াতে আসতাম ওই সুবাদে, আসার পরে এবার যখন আসছি 10-12 দিন হয়ে গেছে আমি আর বাড়িতে যাই না। ভাই আছে ভাবিরে দিয়ে বলাই যে সে ওর কলেজ খুলছে, ও বাড়ি যায় না কেন। তা আসলে কি আমি অনেক আগের থেকে দুই ভাইরে না বাঘের মতো ভয় পাই, ভাইদের সামনে মাথা উঁচু করে কথা বলি না, ভাইরা এক রুমে খাইলে সেখানে বসে আমি খাই না। পরে ভাবিরে দিয়ে বলাইছি কি ভাবি ভাইরে বলো যে আমি আর লেখাপড়া করবো না, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে। তখন আছে ভাবি এই কথা বলার পরে ভাই তো ভীষণ রাগ যে আমার ফ্যামিলির কেউ লেখাপড়া না শিখে দেয় না। আর আমার সবথেকে বড়ো কথা কি, আমার গোষ্ঠীর ভিতরে আমি সর্বপ্রথমই এসএসসি পাস করছি, এর আগে আমার ফ্যামিলি কেউ ম্যাট্রিক পাস করতে পারে নাই, এসএসসি পাস করতে পারে নাই। সবার একটা স্বপ্ন, যেহেতু এসএসসি পাস করছি ভাইদের স্বপ্ন। পরে আছে ভাই বললো কি যে না ওর পড়াশোনা করতে হবে, ও চাকরি দেখলে ওর মতো দেখুক। তখন আমি দেখলাম যে না আমি বাড়িতে ফিরে গেলে ওরে হারাবো, ওর তো আমার বিয়ে করতে হবে। পরে আমি আছে ওইখানে দেখি একটা ক্যাসেট ফ্যাক্টরিতে লোক নিচ্ছে, সাউন্ডটেক কোম্পানিতে ক্যাসেট বানায়, ওইখানে শ্রমিকের মতো সবাই লাইন ধরে দাঁড়াইছে। আমি ওইখানে গেছি, যাওয়ার পরে যখন 5-6 জনের পরে আমার সিরিয়াল আসলো তখন উনি জিজ্ঞাসা করতেছিলেন আপনি আগে কোথায় কাজ করতেন। আমি বললাম যে আমি কাজ করতাম না, আমি পড়াশোনা করি, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আমার খুব বললো আপনার চাকরি হবে না, এখানে কোনো শিক্ষিত লোকের চাকরি হয় না। তা আমি খুব কান্নাকাটি করলাম যে স্যার আমার চাকরিটা অবশ্যই দরকার। বললো তুমি এখানে চাকরি করবো না, তুমি শিক্ষিত মানে। আমি বলতে স্যার আমি করবো। পরে ওইখানে আমি 2-3 মাস যাবৎ কষ্ট করে চাকরি করতে লাগলাম। করতে করতে ভাইয়ের বাসায় থাকতাম, 1200 টাকা বেতনে চাকরি করতাম, ভাইয়ের বাসায় 1000 টাকা দিতাম খাওয়া খরচ মাসে। তা আমার ওইখানে একটা ডিউটি ছিল কি 1 সপ্তাহ নাইট আর 1 সপ্তাহ ডে। এরা যে সপ্তাহে নাইট ডিউটি করতাম তখন তো অল্প বয়স, আমার খেলাধুলার একটা মন চাইতো। তখন ওই ভাইয়ের বাসার কাছে একটা 5তলা বিল্ডিং আছে, ওর পাশে ফাঁকা জায়গায় খেলতেছি। এরা ওই বাসার থেকে দেখি একটা মুরব্বী লোক আমাকে ইশারায় ডাকছে। পরে আমি ওনার কাছে গেছি, যার পরে উনি বলতেছে কি তোমার বাড়ি কোথায়। না আসলে কি তখন আমার একটু চেহারা সুন্দর ছিল, ছোটো মতো, এই কারণে উনি আমাকে ডাকছেন, এটাই কি জিজ্ঞেস করতেছিলেন। সব আমি ডিটেলস বললাম, আমার বাড়ি সাতক্ষীরা, আমার নাম অমুক, আমি এই লেখাপড়া করে এই করি। পরে বললো ঠিক আছে যাও। যখন উনি সিঁড়ির থেকে ওপরে দোতলা উঠতেছে ওই সময় কি জানি মনের থেকে আমার একটা মনে হলো, আমি আমার ডাকছি আঙ্কেল শোনেন। বললো কি, আমি বললাম কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। বললো কি চাকরি। উনি 1 মিনিট চিন্তা করে বললো কি তুমি একটা কাজ করবা, আমার বাসায় লজিংয়ে থাকবা, আমার 2টা বাচ্চা আছে, লজিং থাকবা। তখন আমি বললাম হ্যাঁ থাকবো। আর বললো যে তুমি কোর্টে আমার সাথে কাজ করতে পারো, আমি কোর্টের অ্যাডভোকেট, আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। তখন আমি বললাম হ্যাঁ জি আমি রাজি হয়ে গেছি। পরে বললো তাহলে আজকেই তোমার কাপড় চোপড় যা আছে নিয়ে আমার বাসায় চলে আসো। আমি সাথে সাথে খুশি হয়ে বাড়িতে যে মানে ভাইয়ের বাসায় যে আমার কাপড় চোপড় নিয়ে ওনার সাথে ওনার বাসায় চলে আসলাম। ওনার বাসায় চলে আসার পরে ওনার কথা মতো ওনার সাথে আমাকে বাইরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি ওনার সাথে বাইরে গেলাম, কিন্তু আসলে একটা জিনিস ওই লোকটার আছে ওনার মানে ওয়াইফের সাথে ওনাদের মানে এমন দাকুরুল মতো সম্পর্ক ছিল, মানে দুইজনের সাথে ভালো সম্পর্ক ছিল না। আসলে কি যে ওই উকিলটার কি বলবো মানে ওয়াইফের সাথে থাকে না, আলাদা থাকে। আমি সিচুয়েশন বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু আমি বুঝতাম ইশারায়, রাত 12টা-1টার দিকে আমাকে ডাকতো, আমার চুলটা একটু বাঁধে দিত, তখন খোলামেলা থাকতো। কিন্তু আসলে সে বলতে পারতো না, তার বাচ্চাদের বলতো যে আছে তোর ছাড়ের
বিভিন্ন নায়কের বলতে ফেরদৌসের মতো ঠিক লাগে আছে, এরকম ঠিক আর কি। কিন্তু আসলে আমি ওই বয়সটা না, আমি এসএসসি পাস করছি, তা আমি বলতেছি আমি জীবনে কখনো কোনো নারীর গায়ে স্পর্শ করি নাই। পরে আছে ওইখানে আমি ইনভলভ হয়ে যান আপনি এই সম্পর্কে? হ্যাঁ, ওটাতে ইনভলভ হয়ে ওনার সাথে থাকি, কারণ আমি চেষ্টা করি যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, আমার ইচ্ছা, আমার টার্গেট, আমি বড় হব, সামনের দিকে আগাবো, এই জন্য ওনার সব কিছু মানি নেই। পরে ওনার বাসায় যাওয়ার পরে লজিনের কথা বলে নিজে পরে দেখি উল্টা আমাকে লজিন না করে ওনার বাসায় কেয়ারটেকার হিসাবে আমাকে দেখাশোনা করায়। আমার আছে ওই সময় আছে পানির লাইন ছিল না, তো সামারসিয়ালে পানি ওঠানো লাগতো, তখন রাত 12টার সময় ভোল্টেজ আসলে তারপর পানি উঠাইতাম। আর ওনার বাচ্চাদের সকালবেলা ভোরবেলা ঘুমের থেকে উঠাইতাম, উঠানোর পরে বাথরুমে নিয়ে যেতাম ধরে, ওইখান থেকে প্রস্রাব করায় আনার পরে মোজা জুতা পরানোর পরে দুধ হরলিক্সগুলো খাওয়াই পরে রেডি করে দিতাম, স্কুলে পাঠিয়ে দিতাম। পরে ওনার আবার নাস্তা তৈরি করে দিতাম, দেওয়ার পরে কারণ ওনার আর একটা জিনিস, ওনার স্বামী স্ত্রী ঝগড়া করাতে ওনাদের বাসায় কোনো কাজের লোক আসি থাকতো না, বেশি দিন থাকতো না, কেউ ওইখানে থাকতে পারতো না। এই কারণে মাঝে মধ্যে আমাকে রান্না বাড়ার কাজে হেল্প করা লাগতো ওনাদের। পরে আসছে যখন 8টা বাজতো, মানে বাসায় তো অশান্তি, এই জন্য 8টার আগেই কোর্ট ওঠে 10টায়, উনি 7টা বাজে আমাকে বলতো চল বাসায় না থেকে চলে যায়। পরে ওনার সাথে রিক্সা দিয়ে সোজা আসছে জসকোটে চলে যেতাম। কিন্তু খুব কৃপণ টাইপের ছিল, দুপুরে উনি খাইতো না, আমাকেও খাওয়াইতো না, ওনার সাথে সাথে থাকতাম। বিকালবেলা বাসায় আসছি, আসার পরে আসছে দেখি কি যে অল্প ভাত আছে, ভাবি বলে এটা তো সার খাক, তুই বাজারে যা, বাজার করে নিয়ে আয়। পরে আমি আবার না খেয়ে বাজারে যাইতাম, বাজার করে নিয়ে আসার পরে বিকাল টাইমে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ওনার কাজে আমি হেল্প করছি, করার পরে বাচ্চারা ক্ষুধা লাগছে, ডিম ভেজে প্লেটে ভাত দিয়ে বলে যা ওদের খাওয়াই দে, ওরা গালে তুলে খাইতে পারতো না। পরে বাচ্চাদের মন তো, ওরা কার্টুন দেখতো, এ রুমে খেলতো, আমি পিছিয়ে থালা নিয়ে যেয়ে ওদের গালে তুলে খাওয়াই দিতাম। খাওয়া দাওয়ানোর পরে পরবর্তীতে আসছে ভাবি বলতো কি যে, আমি ভাবি বলি যে আর খাই না, ভাবি বলে যা ওতে ভাত নিয়ে তুই খেয়ে ফেল। পরে ওই ভাতের সাথে আরও কিছু ভাত নিয়ে আমি খেয়ে ফেলতাম। এইভাবে খুব কষ্ট করে আমি থাকতেছিলাম আমার এটাই। পরে আমি যখন ওনার সাথে কোর্টে যাইতেছি, কোর্টে যাই মোটামুটি প্রথমে কাজটা শিখে পরবর্তীতে দেখি 10 টাকা 20 টাকা আমি হাজিরা লিখে দিলে টাকা আসতো। এভাবে করে আমি আসছে প্রায় 900 টাকা মতো জোগাড় করি 5-7 মাসে। পরে ওই টাকাটা দিয়ে, প্রথম টাকাটা দিয়ে আমার আম্মার একটা সোনের কানের আমি বানাই দিই। হ্যাঁ, যে আমার টার্গেট আর কি, যে আম্মারে অনেক ভালোবাসতাম, এই জন্য যে আমার সে কষ্ট করে লেখাপড়া শিখেছে। ইন দ্য মিন টাইম আমি যে 6-7 মাস ওনার বাসায় থাকতাম, এত আমাকে প্রেশারের ভিতরে রাখতো, এত কষ্ট থাকতাম, আমি ওই যে দেশে মেয়ের কথা আমি ভুলে গেছিলাম, মেয়ের দিকে আমি খোঁজখবর নিতাম না, তখন তো এত মোবাইলের যোগ ছিল না, 2004 সালের কথা। পরে ইন দ্য মিন টাইম ওই মেয়ের আছে বিয়ে দিয়ে দেয়। কিন্তু এর ভিতরে একটা মজার বিষয়, মজার না, আমার একটা বন্ধু ছিল হিন্দু, ওর আমি ঢাকাতে এনে আমি ওকে একটা বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি দিয়েছিলাম, আমি নিজে এনে ওকে ওই সময় চাকরি দিলে মাঝে মধ্যে ওর সাথে দেখা হতো, ওইখানে যাইতাম ওর ওইখানে। পরে একদিনকে আমি ওর ওইখানে গেছি, যাওয়ার পরে মানে অনেক দিন পরে 15-16 দিন পরে ওর এখানে বেড়াতে গেছি একটু সময় নিয়ে, যাওয়ার পরে ও আমার বলতে কি তোর তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি বলতে হ্যাঁ মিথ্যে কথা। পরে আসছে এই কথা শোনার পরে আমি বলতে আমার বিশ্বাস হচ্ছে না আর কি। হ্যাঁ, তখন তো মনের ভিতরে আমার এমন ধাক্কা লাগছে যে আমার জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি, আমি পড়াশোনা বাদ দিয়ে ঢাকাতে আইছি শুধু ওই মেয়ের জন্য। পরে আসছে এই কথা শোনার পরে আমি বাড়িতে একটা দোকানে, আমার ওই সময় তো সবার মোবাইল ছিল না, এক ভাবি ছিল, ভাবির একটা ফোন ছিল, ভাবির ছেলেরা ঢাকাতে চাকরি করে, তো অনেক ধনী ফ্যামিলি, ভাবির কাছে ফোন দিয়ে বলে আমার আম্মার একটু ডাকি দিতে। পরে আম্মারে ডাকি দেয়, কিছু সময় পরে আবার ফোন দিই, তখন আছে মা কোনো কথা বলে না আর কি। এই কথা শোনার পরে মনে করেন যে আমার অনেক কষ্ট হয়, অনেক আমার মনে হয় যে পৃথিবীতে বাইসে থাকার আমার কোনো অর্থ নাই আর কি। হ্যাঁ, অর্থহীন এরকম মনে হয়। তখন আমি এমন কিছু যে আমি ভাবি যে আমি সুইসাইড করব কিংবা এরকম কিছু, খুব মানে ওই টাইমটা খুব খারাপ লাগতেছিল। পরে আম্মা অনেক সময় বোঝায়, পরে সাথে সাথে আম্মা বুঝছে যে, তো জানতো যে আমি তারে কত ভালোবাসতাম, আম্মার সাথে কত ঝগড়া করতাম। আম্মার সাথে সাথে আমার এই সংবাদ পেয়ে মানে যখন বুঝতে পারছে আমি জানছি, তখনই আম্মা গাড়িতে উঠে চলে আসে। আর আমি এর ভিতরে বাসায় যে অনেক কান্নাকাটি করি উকিলের বাসায়। পরে ওনার ভাইয়ের একটা মেয়ে ছিল, পরে বললো কি হয়েছে তুই কাঁদতেছিস? তা আমি সব বললাম আর কি, যে আপা আমি একটা মেয়ের ভালোবাসতাম, ওর জন্য তো আজকে এই জায়গায় আসছি, ওর বিয়ে হয়ে গেছে। পরে আমি ওর বললাম যে আপা আমি আর বাঁচবো না, সুইসাইড করবো। পরে উনি আমার অনেক বোঝালো যে দেখ তুই যদি এখন সুইসাইড করিস, তোর কথা 2-5 দিন মানুষের মুখে থাকবে, তারপর মুছে যাবে। ওর থেকে বেঁচে থেকে সংগ্রাম করা আসছে সব থেকে বেটার। তুই জীবনে বেঁচে থাকলে ওর থেকে কত ভালো মেয়ে পাবি, কিংবা ওরে না পালিও। মানে সে আমার এমনভাবে বোঝালো, আস্তে আস্তে আমি মানে একটু শান্ত হয়ে থাকলাম আর কি। তারপরেও মনটা আমার খুব খারাপ লাগতেছিল। পরে একদিন পরে আম্মা ঢাকাতে চলে আইছে।
পরে আম্মারেন গেলাম, আম্মারে মনে হয় আমিও একটু আম্মারে বকতেছিলাম, তুমি আমার জানালে না কেন। পরে আম্মা আমার সান্ত্বনা দেওয়ার জন্য বললো যে ওর যে বিয়ে হয়েছে, ও তো যদি সত্যি ভালোবাসতো তাহলে তো ও নদীর কাছেই এপার বাড়ি, ও তো ইচ্ছা করলে ডাইরেক্ট ওর মা বাবা যখন বিয়ে দিচ্ছিল তখন তো পার হয়ে আমার কাছে চলে আসতো যে আমার আব্বা আম্মা বিয়ে দিয়ে দিচ্ছে, সে আমি তো মালিকের ছাড়া বাঁচবো না, আচ্ছা আপনি আমার করেন, তখন তো আমি তোরে ডেকে তোর সাথে বিয়ে দিতে পারতাম। ও যদি তো সত্যিই ভালোবাসে তাহলে অন্য জায়গায় বিয়ে করলো কেন। আম্মা এসব বোঝায় সান্ত্বনা টানা দিল। পরে এইভাবে আমি পরে আসছে 15-20 দিন পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি একজনের মাধ্যম দিয়ে, মানে আমার এর আগে আমি কিছু কিছু কথা দ্রুত বলতে হবে বলতে পারি না, মানে এর আগে আমার একটা কাকার মাইক সেট ছিল, বিভিন্ন জায়গায় ভাড়া চালাইতো। তখন আমি কী করতাম, পড়ার ফাঁকে বিভিন্ন জায়গায় ভাড়াতে আমি নিয়ে যাইতাম, মানে ভাড়া চালাইলে 100 টাকায় শতকরা আমাকে 20 টাকা দিত, কিছু টাকা আর কি। ওর সাথে যাই দেখা করি, করার পরে মানে 10-15 দিন পরে বাড়িতে যাই দেখা করি, ওর সাথে দেখা করি আর কি। একজনের দিয়ে বলি যে ওর সাথে দেখা করতে, অমুক জায়গায় যেয়ে দেখা করতে, সেখানে যেয়ে ও আমার সাথে দেখা করে। করার পরে আমার বলছে যে আমার মা বাপ থেকে খুব জোর করে আমার বিয়ে দিয়েছে, দেখো আমি বিয়ে করতে চাই না, আমার জোর করে, তুমি একটা কিছু করো। আমি বলছি তোমার বিয়ে গেছে আমি কি করব, হ্যাঁ। পরে আমি বলছি ঠিক আছে যে তুমি ওই ঘরে আর যাও না, আমি তোমার বিয়ে করবো আর কি, হ্যাঁ। ও আমার কথা শুনে 10-15 দিন ও আর যায় না ওইখানে। পরে আমি কী করলাম, আমি আবার ঢাকায় চলে আসলাম। আসার পরে আমি ওর সাথে মোটামুটি ফোনে যোগাযোগ রাখি যে বিয়ে করবে। এখন আগেই তো আমার ফ্যামিলি ওর সাথে বিয়ে করতে দেবে না, আর পরে তো প্রশ্নই আসে না। পরে যখন আমার ফ্যামিলি জানলো যে আমি যোগাযোগ করতেছি, তখন আমি জানি না আমার কি জন্য মনে হয় যে আমাকে কোনো তাবিজ করছিলেন কি না। আসলে যেহেতু আমি ওটা বিশ্বাসী না, তারপরে কেন জানি মনে হয় যে আস্তে আস্তে আমি ওরে ভুলে গেলাম, ওর কথা আমার মনেই আসে না আর কি। আসলে আমার মতো আমি লাইফ শুরু করলাম। এর ভিতরে একদিনকে উকিলের সাথে কোর্টে কাজ করতে করতে উনি একদিন আমাকে হাইকোর্টে নিয়ে গেছিলেন একটা কাজে। উনি একটা কোনো অ্যাডভোকেটের কাছে গিয়েছিলেন, ওনার সাথে আমি গেছিলাম। যাওয়ার পরে উকিল সাহেব মনে হয় 10,000 টাকা পাইতেন ওনার কাছে। পরের দিন সকালবেলা উনি বললাম তো যে আগের থেকে উনি সকাল সকাল বাসার থেকে বের হয়, পরে উনি 10,000 টাকা দিয়ে আমাকে পাঠাই দেয় যে হাইকোর্টে অমুক ওই যে চেম্বারে গেছিলাম ওনার কাছে দিয়ে আসো। আমি তখন 8টা বাজে ওই সময় যেই পৌঁছাই, পৌঁছানোর পরে দেখি কোনো লোক নাই, দোকান মানে চেম্বার টেম্বার সব বন্ধ। আমি চেম্বারের সামনে বসে আছি, হঠাৎ দেখি একটা মুরব্বী মতো লোক, উনি আমাকে বললো যে বাবা তোমার বাড়ি কোথায়, এত সকালে আসছো। আমি বলছি আমার বাড়ি মুখ জায়গায়, এই ব্যাপার যে আমার স্যার আমাকে 10,000 টাকা দিয়ে পাঠাইছেন ওনাকে দেওয়ার জন্য। পরে উনি আমাকে বলতেছে তুমি দেখি ভালো সত্যি কথা বলো, তোমার কাছে এতগুলো টাকা আর কেউ জানলে তোমার কাছে তো কাড়ি নিতে পারে, করতে পারে, তুমি তাহলে এইখানে বসে থাকো। আর আচ্ছা উনি মানে 10টার পরে আসবে, তুমি এখানে বসো। পরে উনি ওই সময় আমাকে একটা কার্ড দেয়, বলে কি তুমি যদি কখনো বিপদে পড়ো আমার সাথে দেখা করো। তা সেটা সিনেমার কাহিনীর মতো আর কি। উনাকে আমাকে একটা কার্ড দেয়, পরে আমি ওটা রেখে দিই। এরা আমি আগের থেকে আমি বলছি যে আমি জীবনে কোনোদিন কোনো নারীর গায়ে স্পর্শ করি নাই, খুব ভদ্র ছিলাম। এবার উকিল সাহেব মিরপুরে একটা 12তলা বিল্ডিং করবে, উনি এটা চিন্তা ভাবনা নিল। পরে ওইখানে বিল্ডিং করতে গেল, এরা আমাকে খুব বিশ্বাস করতো আর আমি বিশ্বাসের মতো কাজ করতাম তার সাথে। এই জন্য পুরা বাড়িটা ওইখানে মিরপুরে যে বাড়ি করবে পুরা দেখাশোনা আমার দায়িত্ব দিল। এখন আমার এত প্রেশার পড়তেছিল, রাতে দিনে 24 ঘন্টা কাজ চলে, দুইবার আমাকে দেখতে হয় যে কত টন রড আসতেছে, কতগুলো সিমেন্ট আসতেছে, কীভাবে কাজ করতেছে, কন্ট্রাক্টরে ঠিক মতো এইগুলো আমার দেখাশোনা করা লাগতো। তা আমি ওইভাবে তখন আর কোর্ট কাছারিতে আমি আর যাইতাম না। পরে ওনার ওই বাড়ি দেখাশোনা করতে হয়, ওইখানে থাকতাম। ওখানে থাকতে থাকতে এরা একদিনকে মানে রাত জেগে কাজ করি, তো ছুটির দিনগুলোতে ওরা চলে আসতো, শুক্রবার শনিবার 2 দিনই আসছে, শুক্রবার এসে ওনারা থাকতো। ওই দিনকে আমার বলতো যেখানে থাকতাম ওইখানে বাড়িতে যেতে। এরা একদিন আমি সারা রাত ডিউটি করা, আমি সকালবেলা যেয়ে ঘুমায় রয়েছি। এটা হঠাৎ করে দেখি কিছু সময় পরে ঘুমায় আসি, ওনার বাসায় সিলেট থেকে, ওনার বাড়ি সিলেট থেকে একটা মেয়ে আসে। এরা আমি যে রুমের ভিতরে থাকি ওই মানে ঘুমায় আসি, ওই রুমের ভিতরে যে মানে কাজের মেয়ে নিয়ে আসছে মনে হয়, সম্ভবত মেবি আর কি। মেয়েটা চেহারা মোটামুটি সুন্দর। এরা দেখি রুমে যেয়ে আমার এটা গুছাচ্ছে পাশে। এরা হঠাৎ করে মানে আমি কেন জানি ইন্টেনশনালভাবে মানে আমার ওর প্রতি একটা কেমন একটা চলে আসলো আর কি, হ্যাঁ, খারাপ একটা চলে আসলো হঠাৎ করে। মানে ও দেখি ওরও মনে হয় ইচ্ছা ছিল, আমি জানি না, কেউ নাই ফ্ল্যাট বাসার ভিতরে, আমি ঘুমায় আছি ও একা। তখন ও আস্তে আস্তে আমার পাশের দিকে মানে যে কাজটা গুছাচ্ছে আমার আষ্টে পাশে এমন করতেছে। পরে আমার জানি কেমন খারাপ একটা মন ছিল, আমি খট করে হাত এটি ধরার পরে ও দেখি আমার গায়ের পরে শুয়ে পড়ে। পরে যাক ওর সাথে অর্থনৈতিক আমার জীবনে ফার্স্ট আর কি, কোনো নারীর সাথে ওর সাথে আমি মানে জীবনে ফার্স্ট আর কি। পরে আসছে পরের দিনকে উকিলরা চলে আসলো, বাড়িতে আসার পরে আমি আবার যথা মতো আবার সে মিরপুরে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানে যাই দেখি মানে একদিনকে কিছু সন্ত্রাসী, ওই সময় এইগুলো বেশি ছিল আর কি, 2004-এর ঘটনা। 2জন লোক এসে আমাকে বলে এখানে মালিককে, মানে তখন একজন বলছে যে ও দায়িত্ব আছে মালিকের আর কি। পরে আমার এসে বলতেছে তোর মালিক কই?
আমার এসে মানে বিভিন্ন থ্রেট করতেছে। তখন অন্য পাশের লোক বললো ও তো ছোটো মানুষ, বোঝে না, ওর মালিক শুক্রবারে আসে। আমি বললাম শুক্রবারে, বললো ঠিক আছে চাঁদা রেডি করতে বলিস, মানে টাকা। পরে শুক্রবার দিন যখন মালিক আসছে, মালিকরা এসে ধরছে, পরে অস্ত্র ঠেকাইছে, পরে 2 লক্ষ টাকা ওনারা চাঁদা দিছে, পরে ওরা চলে গেছে। এর ভিতরে কিছু আবার ছেঁচড়া মতো চোর আছে, রড টাট কাটিয়ে রাখছে। ওরা আমার বলে কি যে রড টাট আমরা চুরি করবো, তুই কিছু বলবি না, বললে কিন্তু তোর সমস্যা আছে, তুই একা থাকিস তোরে। তখন আমি দেখলাম যে এইখানে থাকলে তো আমার জানের নিরাপত্তা নেই, আমার প্রবলেম হতে পারে। কিন্তু ওই টাইমের বিষয় কি, ওই সময় ওই সাইড দেখাশোনা করতাম, এই কারণে উনি একটা মোবাইল কিনে দিয়েছিলেন আমাকে। আমি সেই মোবাইলটা ব্যবহার করতাম, ওনার সাথে যোগাযোগ রাখতাম, ফোনে কথা টথা জিজ্ঞাসা করতো। পরে আমি চিন্তা ভাবনা করি যে এইখান থেকে আমার পলায় চলে যেতে হবে, কারণ আমি ইচ্ছা করে যাইতে চাইলে আমাকে তো যাইতে দিবে না। তখন আমি কি করি, আগে থেকে কাপড় চোপড়গুলো একটা দোকানে যেয়ে অনেক আগে রেখে আসি। কিন্তু আমার একটা টার্গেট ছিল যে ওনার অ্যাবসেন্সে আমি এখান থেকে পলায় যাবো না, তাহলে ওনার অ্যাবসেন্সে গেলে ওনার একটা বড় ক্ষতি হয়ে যাবে, কিংবা আমার বড় ধরনের আমার নামে একটা ব্লেম দিতে পারে যে আমি এত কিছু নিয়ে গেছি কিংবা চুরি করে নিয়ে গেছি। আমি চাইছি যে ওনার প্রেজেন্টে আমি এখান থেকে পলাবো। পরে একদিন সন্ধ্যার সময় উনি আসলো, আমি আগের থেকে কাপড় চোপড় একটা দোকানে যেয়ে রাখছি, আমি জানি যে আজকে ফোনে কথা হয়েছে উনি আসবে। পরে উনি যখন আইসে, আসার পরে আমি দ্রুত ওইখান থেকে চলে যাই, আমার কাপড় চোপড় নিয়ে মিরপুরে একে চলে গেছি। যাই ওইখান থেকে তখন রাত 10-11টার দিকে আমি রওনা দিয়েছি, দিয়ে গুলিস্তানে এসে নামছি, তখন রাত বাজে 12:30। ওই সময় আর হাতে ফোন, কয়েকটা পুলিশ আমাকে দেখছে। তো ওই সময় তো সচরাচর সবাই ফোন ব্যবহার করতো না, উনি ভাবছে আমি কোনো জায়গায় ছিনতাই করে আনছি নাকি। পরে পুলিশে আমার দাঁড় করায়, আমি দাঁড়াইছি, পরে বলতেছে ফোন কার, আমি বলছি আমার, বলতে ফোনের নাম্বার বল। পরে ফোনের নাম্বার বলতে পারছি, তখন আমাকে বললো ঠিক আছে যাও। পরে আমি ওইখান থেকে চিন্তা ভাবনা করলাম আমি যখন পলাই আইছি এখন কি করব। পরে আমার বড়ো ভাইয়ের বাসায় যে উঠলাম, ফোনটা বন্ধ করে রেখে, আমি জানি যে উনি ফোন দিবে। পরে সকালবেলা উঠি ফোনটা যখন খুলছি, সেই সময় উনি আমাকে ফোন দেয় যে কই, আমি বলি কি যে আমি আপনার চাকরি আর করবো না, আমি চলে আইছি। তখন আমার মানে প্রথমে কান্নাকাটি করে আর কি, যে তুই আমার ভাই, তোর দুটো হাতে পায়ে ধরি, তুই আমার বিপদে ফেলা যাস না, তুই কত টাকা বেতন চাস তোরে আমি দেবো, তুই ফেলাই যাস না। তা আমি বলি না, আমি কোনো অবস্থাতে আপনার ওইখানে আমি আর চাকরি করবো না, আমার ভাই চাকরি দেখছে, আমি অন্য জায়গায় চাকরি করবো। আচ্ছা। পরে তখন উনি আবার থ্রেটে আসলো, বললো কি তুই যদি এখন তোর নামে মামলা করবো, তুই এত টাকা নিয়ে পলাইছিস। এদিকে তো আরো তো অনৈতিক কাজ আছে। তখন আমার উনার কিছু দুর্বলতা পয়েন্ট আমার জানা ছিল, তখন আমি সেইগুলো উপস্থাপন করি যে আপনি যদি আমার নামে মামলা করেন, আপনার আমি এই জিনিসগুলো ফাঁস করে দেবো। যেমন কিছু কিছু ওনার বাসায় আছে কারেন্ট লাইনটা অবৈধভাবে ওই সামারসেলে পানি উঠায়, তো যে ইয়ে করতো ওই টাইমে ডাইরেক্ট লাইন নিয়ে পানি উঠায় যাতে মিটারে বিল না ওঠে, মানে এমন কিছু কিছু ওনার দুর্বল পয়েন্ট আমার জানা ছিল। তখন আমি সেইগুলো উপস্থাপন করি, যদি আপনি আমার কোনো প্রবলেম করেন আপনারা এগুলো বলবো। আসলে সে করবে না, এটা জাস্ট তার একটা মানে আমাকে দেখাইতেছিল যে ভয় দিলে সে আসে কিনা, কিন্তু কোনোভাবে আমি ওনার কাছে যাই না। তখন আমি চিন্তা ভাবনা করি কি করব। এখানে থাকলে যেহেতু ওনার বাড়ির পাশেই আছে, মানে ওনার বাসার পাশেই আছে, ওই এলাকায় আছে আমার ভাইয়ের বাসা। পরে ওইখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম, আমি বাড়িতে চলে গেলাম। যখন বাড়িতে চলে যাই, যাওয়ার পর বাড়িতে 2-5 দিনের বেশি থাকি না, আবার ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমার ওই ছোটো বোনটারে বিয়ে হয় ঢাকাতে, আমার বোন আছে ট্যাক্সি ক্যাব চালায়। পরে আসি বোনের বাসায় উঠি, বোনের বাসায় 10-12 দিন থাকতে থাকতে তখন দেখি দুলাভাই খারাপ না, দুলাভাই ভালোবাসে অনেক, কিন্তু বলতেছে যে আসি ও লেখাপড়াও করে না, কিছু করে না, বসে বসে খাইলে অবশ্যই তার খারাপ লাগবে। তার মা ভাইরা রয়েছে, তারাও দেখে যে শালা বসে বসে খাচ্ছে, তখন তাদের কাছে খারাপ লাগে। কিন্তু আমার তখন এত খারাপ লাগতো যে কী করব কি করি ভাইতাম না। আমি মাঝে মধ্যে বাসার থেকে বের হতাম, হয়ে মাঝে মধ্যে আমার জীবনের টার্গেট অনেক স্বপ্ন যে আমি অনেক বড় হবো, এরকম চিন্তা ভাবনা, কিন্তু কোনোভাবে মাঝে মধ্যে কিছু সময় বাসে চললে কিছু আনপার্সন মানে কিছু লোকের কাছে আমি হঠাৎ জিজ্ঞেস করতাম ভাই আপনি কি করেন, তখন বলতেছে আমি কি করি মানে, কিন্তু আসলে আমি বুঝতাম না যে এইগুলো জিজ্ঞেস করলে প্রবলেম। আমি মনে করতাম কি যে উনি যদি বড় একটা পোস্টে চাকরি করে ওনারে রিকোয়েস্ট করবো যে ভাই আমার একটা কাজ দেন, এই ভালো উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করতাম। কিন্তু পরে একদিন লোক আমাকে বোঝাই বললো যে তুমি এইভাবে চেনো না, জানো না, কাউকে এই কথা বলো না, খারাপ উদ্দেশ্য নেবে আর বলো না। তখনও ভাবলাম যে না ঠিক বলছে। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে হাইকোর্টের একটা লোক আমাকে কার্ড দিছিলেন, দেখা করতে বলছিলেন, ওনার কাছে যাইতো। একদিন বৃহস্পতিবার দিন, তখন তো শনিবারে সরকারি ছুটি ছিল না, শনিবারে অফিস চলতো, বৃহস্পতিবারে হাফ ছিল, সে সময় হাফ কোর্ট বসতো। তো আমি বৃহস্পতিবারে ঠিকই 1টা বাজে যাই পৌঁছাই, গেটে ঢুকতেছি, ওই টাইমে দেখি ওই লোকটা রিক্সা দিয়ে আসতেছে মাজার গেটে, মানে মেন গেটের কাছাকাছি। তখন আমি রিক্সাটা দাঁড় করাই যে স্যার শোনেন, বললো কি, আমি বলছি স্যার আমাকে চিনতে পারছেন? তখন উনি বললো না। আমি বলছি স্যার একদিন আমি হাইকোর্টে আসছিলাম, আপনি আমাকে কার্ড দিছিলেন, ওই যে টাকা নিয়ে আসছিলাম। বলতো ও চিনতে পারছি। তা তুমি একটা কাজ করো, তুমি আজকে তো ছুটির দিন, আমি ছুটি বাসায় যাচ্ছি, তুমি শনিবারের দিন আসো। তখন তো শনিবারে অফিস খোলা ছিল।
এখন শনিবারের দিনকে আমি ওনার কথা মতো শনিবারের দিনকে আমি সকালে হাইকোর্টে আসি। আসার পরে বললাম যে আমার বাড়ি সাতক্ষীরায়, এই ব্যাপার, আমি একটা কাজের জন্য আসছি, আমি খুব প্রবলেমে পড়ছি। তখন উনি বললো কি, দেখো আমি তো, আমার হাতে তো কোনো কাজ নেই, একটা কাজ করো, সামনের চেম্বারে একটা লোক আছে সাতক্ষীরায় বাড়ি, ওনার সাথে তোমার দেখা করাই দিই, উনি তোমার একটা ব্যবস্থা করে দেবে। আমি সারাদিন বসলাম, পরে লাঞ্চের টাইমে দেখি সাতক্ষীরার ওই অ্যাডভোকেট সাহেব উনি আসছে। আসার পরে সচরাচর অ্যাডভোকেটরা মনে করে কোনো এলাকাতে লোক আসলে ভাবে কোনো মামলা টামলা নিয়ে আসছে। আমি ওনার কাছে যখন গেছি না, তখন বললো কী মামলা নিয়ে আসছেন। আমি বলছি স্যার আমি তো কোনো মামলা নিয়ে আসি নাই স্যার, আমি ঢাকা জজ কোর্টে 1 বছর কাজ করছি স্যার, আমার অভিজ্ঞতা আছে, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না স্যার। তখন উনি বললো, দেখো আমি জুনিয়র হিসাবে ব্যারিস্টার সাহেবের আন্ডারে আছি, আমার তো তোমার একটা কাজ দেওয়ার মতো কোনো এবিলিটি নাই, তা চেষ্টা করবো, তুমি আমার কার্ডটা রাখো, নিয়ে যাও, আমার সাথে যোগাযোগ করো। ইন দ্য মিন টাইম ওনার পাশের টেবিলে বসে একজন অ্যাডভোকেট সাহেব, উনি বললো কি যে একটা কাজ, তখন একটা ছিল কি, ওনার যে সিনিয়র উনি অসুস্থ ছিলেন মেডিকেলে, তখন ওনার যে ক্লার্কটা, ওনার যে ছেলেটা মেডিকেলে ওনার দেখাশোনা করতো, তখন ওনার কেউ নাই। তখন বললো কি যে আমার এখানে তো আমার ছেলেটা নাই, তাহলে ও এখানে থাক কিছুদিন, আমার ছেলেটা আসা পর্যন্ত, পরে আমার তো বিভিন্ন স্কুল টিস্কুল আছে, ওরে দেখা যাবে, পরে একটা জায়গায় লাগাই দিই। তখন আমি ওই রুমে কাজ করা শুরু করলাম। আমার প্রথমে 50 টাকা রোজ বেতন দিত, ওইভাবে আমি থাকতাম। এভাবে থাকতে থাকতে 1-2 মাস পরে হাইকোর্ট, মানে বছরে একবার করে লং টাইম ভ্যাকেশন থাকে, 1.5 মাস করে বন্ধ থাকে হাইকোর্ট, বছরে প্রতি বছরে একবার। ঠিক 2 মাস পরে যে হাইকোর্টটা বন্ধ হয়ে গেল, তখন আমি যখন রোজ 50 টাকা পাইতাম আর বোনের বাসায় খাইতাম, ঠিক মতো বোনরেও টাকা পয়সা দিতে পারতাম না, বোনের বাসাতে থাকতাম। এরা যখন 1.5 মাস বন্ধ হলো, তখন আমি ভাবলাম, তখন তো আমার দৈনিক 50 টাকা দেয়, তখন তো কোর্ট বন্ধ, আমার টাকা দেবে না। আমি তখন কি করতাম, আমার দুলাভাইয়ের আব্বার একটা রিক্সার গ্যারেজ ছিল, পরে আমি রিক্সায় সন্ধ্যার দিকে লোকজন চিনবে আর মান সম্মানের ভাই আস থাকে, পরে আমি মুখে গামছা বেঁধে আমি ওই এলাকায় রিক্সা চালাইতাম। আমি সন্ধ্যার দিকে রিক্সা নিয়ে বেরোতাম, রাত 10-11টার মতো রিক্সা চালাইতাম, 200-300 টাকা যা হতো মোটামুটি আমার চলার মতো। এইভাবে ওই যে বন্ধের টাইমগুলো 1.5 মাস ধরে রিক্সা চালাই আমি। রিক্সা চালানোর পরে আবার যত টাইমে হাইকোর্ট খোলার পরে আমি খুব অনেস্ট ছিলাম, আমি সবসময় সত্য কথা বলতাম, ভালো ছেলে ছিলাম। আমার অফিসে আস্তে আস্তে থাকতে স্যারেদের কাছে আমি খুব প্রিয়র একটা পাত্র হয়ে উঠলাম। স্যাররা খুব ভালোবাসতে শুরু করলো আমার। আর আমি হঠাৎ করে তখন স্যার বললো যে এখানে কাজ করতে গেলে এখানে লাইসেন্স করা লাগে, ক্লারিক্যাল লাইসেন্স করতে হয়। তখন ব্যারিস্টার স্যার বললো ছেলেটা তো ভালো, তার ব্যবহার ভালো, ব্যারিস্টার স্যারই রেখে দিলেন আমাকে। পরে স্যারের কথা মতো এখানে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, পরে আমি পাশ করে গেলাম। পরে আমি সুপ্রিম কোর্টে একজন ওই ব্যারিস্টার স্যারের ক্লার্ক হয়ে গেলাম আর কি, পার্মানেন্ট রেজিস্ট্রারভুক্ত একজন ক্লার্ক হয়ে গেলাম সুপ্রিম কোর্টের। পরে আমি কাজ করা শুরু করলাম। স্যার সিনিয়রের সুবাদে আমি ওই সময় বড় বড় মামলা ডাইরেক্ট ব্যারিস্টার স্যারের কাছে আসতো, মানে অনেকে দ্বিধা মনে করতো তার কাছেই আমি থাকি, যেহেতু তার পার্সোনাল লোক ওই হিসাবে বড় বড় কাজগুলো আমার মাধ্যমে স্যারের কাছে আসতো। তখন ওই অল্প বয়সে, তখন আমার বয়স কত হবে, তখন মনে হয় 19-20 বছর হবে। ওই সময় আমি ভালো টাকা ইনকাম করা শুরু করলাম, প্রতিদিনে মানে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করা শুরু করতেছি। আমি আস্তে আস্তে সচ্ছল হচ্ছি আর কি, আমার জীবনে যে আশা টার্গেট ওইগুলো আস্তে আস্তে কিছু দিকে ওইদিকে যাচ্ছি। এরকম করতে করতে আমি হাইকোর্টে থাকা অবস্থায় 1.5 বছর পরে যে হঠাৎ করে আবার ছুটিতে বাড়িতে যাই, হাইকোর্ট বন্ধ হয়, ছুটিতে বাড়িতে যাওয়ার পরে আবার মানে একদিন যে মেয়ের কথা বাড়িতে যখন যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যখন ওর কাছে থাকি না তখন মনে পড়ে না, যে বাড়িতে যাওয়ার পরে ওর কথাটা মনে হলো। আবার যে একদিনকে একটা ছেলের দিয়ে, তখন আমি বাড়িতে গেছি ঈদের মুহূর্ত মনে হয়, পরে ও বাপের বাড়ি আসছে, পরে আমার তো দেখছে দূরের থেকে বাজার কাছাকাছি, একটা ছেলেরে দিয়ে আমার একটা কাগজে লিখে দেয় যে ওরে অমুক জায়গায় দেখা করতে বলবা কালকে সকালে। আমি ওর কথা মতো পরের দিন সকালবেলা ওর সাথে দেখা করি। যাওয়ার পরে ওর বিয়ের 1.5 বছর পরের ঘটনা, দেখা করার পর আমি তখন তো বিয়ে করি নাই। পরে ও আমার বলে কি যে দেখো আমি এই জায়গায় খুব অশান্তিতে আছি, আমার যার সাথে বিয়ে হয়েছে ওই মদ গাঞ্জা খায়, আমি খুব ভালো অবস্থানে নাই, তুমি যদি আমার এখান থেকে সত্যি কোনোদিন ভালোবেসে থাকো তাহলে তুমি আমার এখান থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু আমি সুইসাইড করবো, বিভিন্ন এটা বললো। পরে ওর কথা মতো, ওর কথা শুনে আমারও খুব আবার প্রেমটা পিছনে এটা আবার জেগে উঠলো। পরে আমি ওর আশ্বাস দিলাম ঠিক আছে, ওই ছোটবেলার প্রেম, হ্যাঁ ছোটবেলার সেই প্রেম স্বপ্ন। পরে আমি ওকে আশ্বস্ত করলাম ঠিক আছে আমি তোমার এবারে সত্যি, আগে তো দেখো আমার কোনো ইনকাম ছিল না, আমি নিজের পায়ের নিচে কিছু না, কিন্তু এখন মোটামুটি আমি ভালো ইনকাম করি, এখন আমি তোমার নিয়ে আমি রাখতে পারবো, কিংবা ওইরকম একটা মনে আসলো। এইভাবে 2-3 দিন ওর সাথে দেখা করি। একদিন সন্ধ্যার টাইমে ওদের বাড়ির পিছনে যেয়ে, তখন ও আর আমি বসে বসে গল্প করতেছি, একটা নদীর মানে ওইখানে ঘের আছে, তো ঘেরের ভেড়ির পাশে কথা বলতেছি। হঠাৎ করে হালকা হালকা সন্ধ্যা হয়ে আসছে, হঠাৎ করে ওর মা ওরে খোঁজে, কই
পরে ওর মা যে আমার দেখতে পায় ওর সাথে কথা বলতেছি, তখন ওর মা অনেক বকাবকি করে যে তুমি আমার মেয়ের সংসারটা কি ভাঙবা, তুমি ওর সাথে আবার কথা বলো কেন, তোমার লজ্জা না, অনেক অনেক কথা বলে আমার বকাঝকা করে। আমি চলে আসি ওইখান থেকে। আসার পরে পরের দিনকে শুনি আমি বাড়িতে নাই, পরের দিন শুনি ওর মা আমার বাড়িতে এসে আমার মারে অনেক রকম অপমান করে। কি ছেলে জন্ম দিয়েছেন এই ব্যাপার, আমার মেয়ের সংসারটা ভাঙার জন্য আমার মেয়ের সাথে দেখা করে, মানে অনেক অনেক বাজে ভাষায় কথা বলে আমার আম্মারে। কিন্তু পরবর্তী বাড়ি আসার পরে আমার মা আমার এটা বলে আর কি, তখন আমার খুব মাইন্ড লাগে, খারাপ লাগে। তখন আমি জিদ করে, তখন আমার বুকের ভিতরে একটা সাহস, আমি টাকা ইনকাম করতেছি, আমি একজন হাইকোর্টের রেজিস্টারভুক্ত ক্লার্ক, আমি একটা চাকরি আমার পার্মানেন্ট নিয়ে হয়ে গেছে। তখন আমি পরের দিন ওদের বাড়িতে যাই। পরের দিন ওদের বাড়িতে যাওয়ার পরে ওর মারা যেই আমি করি যে আপনি আমার বাড়িতে গেছে যাই আমার এই খারাপ কথা বলছেন কেন, আপনি চ্যালেঞ্জ করবেন আমার সাথে, করলে আপনার মেয়ের আমি 1 সপ্তাহের মধ্যে উঠাই নিয়ে চলে যাবো। তখন এই বলে চলে আসি যে এই কথা বলে আপনার 1 সপ্তাহ টাইম দিলে 1 সপ্তাহের ভিতরে আপনার মেয়েকে আমি নিয়ে চলে যাবো। এই বলার পরে যেদিন এটা সকালের কথা বলছি, বলার পরে আমি আবার দেখতেছি আমি ইন দ্য মিন টাইম অ্যাটর্নি জেনারেল অফিসে সরকারি মানে এমএলএস পোস্টে লোক নেবে আমি দরখাস্ত করছিলাম ওই টাইমে। এরা আমার কার্ডও আসছিল, আমার শনিবারে পরীক্ষা ছিল, ওই বৃহস্পতিবারের সকালের ঘটনা ওনার সাথে এবার থ্রেড দিয়েছে। আমি এটা ভাবছি শনিবারে তো আমার পরীক্ষা দিতে হবে, তা আমি তো চলেই যাবো ঢাকায়। তা আজকেই পরে আমি ওই মেয়ের সাথে যোগাযোগ করি। আমি যোগাযোগ করার পরে ওই মেয়ে বলে কি দেখো যে আজকে তো যেতে পারবো না, আর আমার বাপের বাড়ির থেকে গেলে সমস্যা, আমার মার ওপরে চাপ আসবে, আমি একটা কাজ করি আমি শ্বশুরবাড়ি চলে যাব, শ্বশুরবাড়ি চলে যাই, তাহলে এখনই চলে যাচ্ছি আমি, যাই তুমি রাতে রেডি হয়ে আমার বাসার কাছে যেয়ে তুমি একটা ইশারা দেবা, দিলে আমি ওইখান থেকে বেরোয় চলে আসবো। ও সেই দুপুরবেলা পরপরই ও বাপের বাড়ি ওই শ্বশুরবাড়ি চলে যায়, একবার থানাপুর ওপরের কাছে আর কি ও শ্বশুরবাড়ি, মানে ওদের বাড়ির থেকে মিনিমাম 8-10 কিলোমিটার দূরে। পরে ওর কথা মতো আমার 2 বন্ধু আছে, আমি 2 বন্ধু আছে, ওদেরকে আমি বলি যে এই ব্যাপার, আমি ওরে নিয়ে চলে যেতে চাই, আমাদের একটু হেল্প লাগবে। পরে ওরা আমার অনেক বোঝায় 1-2 ঘন্টা ধরে, দেখো ও একজনের বিয়ে করেছে, 1.5 বছর সংসারই করেছে সেই জায়গায়, আর তুমি বিয়ে শাদী করো না, তোমার একটা ফিউচার আছে, তুমি ওই মেয়ে নিলে কিন্তু তুমি দেখো তুমি কি ওরে নিয়ে সুখী হবা। আমি অনেক চিন্তা ভাবনা করি, আমি ওদের সায় দিলাম যে হ্যাঁ আমি সুখী হব, ও কোনো ব্যাপার না আমার কাছে। তখন ওই কথা মতো আমি বলছি আইসক্রিম ও মুখ দিয়ে রেডিই থাকবে, আমাদের যাইতে হবে। পরে একটা ছেলে ছিল, সে অবশ্যই মারা গেছে, মানে মানুষের হাতে নিহত হয়েছে আর কি, ওটা প্রসঙ্গ না যায়। ওরা 2জন থেকে কি করে, ওর ওই মোটরসাইকেলও চালাইতো, ওই জায়দুল দোস্ত বলে ডাকি আমি, ও রাতে 10:30টার কথা, ওই টাইমে সোজা আমরা নদী পার হয়ে ওর ওই একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে ওইখান থেকে সাতক্ষীরা শহরে যাইতে হয়, ওইখান থেকে বাস পাওয়া যায়। এরা আমি ওইখানে দাঁড়াই থাকি, ওরা 2টো মোটরসাইকেল নিয়ে ওর ওই শ্বশুর বাড়ির পাশে মোটরসাইকেল নিয়ে যাই, রাতে যে হরেন দেয় দিলিক পর ও বুঝতে পারে। ও সেই সময় পরে ওর কাছে শুনছি, আমি তো দেখি নাই, ও পরে বলে ওই সময় নাকি ওরা সবাই মিলে ভাত খাচ্ছিল, হঠাৎ করে ও বমির ছলে বলছে যে বমি আসতে বলে বাইরে বের হয়, এই বের হয়ে বাথরুমে যাচ্ছে, এই বলে বড় কাটা নিয়ে, আর ওর আগের থেকে সব গোছানো ছিল, কাপড় চাপড় সব অন্য জায়গায় গোছানো ছিল বাগানের ভিতরে। পরে ওই যে মোটরসাইকেলে হরেন পাওয়ার পরে ওই বমি আসছে বলে বাইরে বেরোয় এসে কাপড় চাপড় নিয়ে তাড়াতাড়ি আমার ওই দোস্তের মোটরসাইকেলে ওঠে, ওরা আমার সামনে দিয়ে দেখি যে চলে গেল। এরা আমি ওই সময় ভয় পাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, ওদের বাড়ির পাশে আমি একা দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না, আর আল্লাহ করতেছি যে এক্ষুনি যদি বেরোয় আসে ওরা তাহলে তো আমার আসি পাবে, আর সবাই তো জানে যে আমার সাথে সম্পর্ক ছিল। পরে দেখি আল্লাহ পাকের কি আছে, একটা হুন্ডা আসলে ওনাকে বললাম ভাই সাতক্ষীরায় যাবেন, বললো না। আমি বলছি যত টাকা চান দেবো। উনি বললো না, আমি একটা কাজ করতে পারি, আপনাকে আমি অর্ধেক পথ আগায় দিয়ে আসতে পারি, কুল্লু পর্যন্ত, ওইখানে একটা জায়গা আছে সেই জায়গা। তাই আমি বললাম ঠিক আছে চলেন, তাও গেলে চলবো, ওইখানে গেলে আমি একটা গাড়ির ব্যবস্থা হবে। পরে ওই পর্যন্ত আমার আগায় দিয়ে আসে, পরে ওইখান থেকে আমি আরেকটা গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরে যাই, যে কাউন্টারে যেয়ে দেখি কি ঢাকার সব গাড়ি, কোনো গাড়ি সিট নাই, সব চলে গেছে। তখন 11:30 বাজে, 12টায় লাস্ট একটা গাড়ি আছে বিআরটিসি সরকারি গাড়ি, ওই ছাড়া আর কোনো গাড়ি নাই। এরা বিআরটিসির গাড়িতে আমি টিকিট কাটি। এখন আমার দোস্ত ওই মেয়েরে নিয়ে অন্য জায়গায় চলে গেছে অনেক দূরে। পরে ফোনে যোগাযোগ হচ্ছে, ও বলতেছে কি করবো, তুমি কি এদিক দিয়ে আসবা না এখান থেকে? আমি বলছি না, এখানে একটা গাড়ির টিকিট পাইছি, তোমরা একটা কাজ করো, আমি দাঁড়াও, আমি কাউন্টারে জিজ্ঞেস করি গাড়িটা কোন দিক দিয়ে যাবে। ওরা আছে অন্য একটা পথে, খুলনা দিয়ে সাতক্ষীরায় যাওয়া যায়, ওই ঢাকায় যাওয়া যায়, আর একটা যশোর দিয়ে যাওয়া যায়। তা ও খুলনা রোডে দাঁড়াবে আছে বর্তমানে। এখন আমি কাউন্টারে জিজ্ঞেস করতেছি কাউন্টারের যে ভাই এই গাড়ি কি এই খুলনার দিক দিয়ে যাবে না যশোরের দিক দিয়ে? তখন উনি বললো কেন, কি সমস্যা? তাই আমি বলতেছি আমার ওই একটা কথাতে দেখেন আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। আমি বলছি কি আমার একটা মেয়ে আছে, পথের থেকে একটা মেয়ে লোক উঠবে, তো এই জন্য ওই খুলনার রাস্তায় আছে, এটা কি খুলনাতে যাবে? বললো না, যশোরের রাস্তায় দাঁড়াতে বলেন, এদিক দিয়ে যাবে।
এই কথাটা ওই কাউন্টারে আমি বলছিলাম। আচ্ছা। ইন দ্য মিনটাইম আমি দেখতেছি কি যে ওর হাজব্যান্ড আইসি বিভিন্ন কাউন্টারে খুঁজতেছে ওরে, আমি দূরের থেকে দেখতেছি, আমি তো চিনি আগের থেকে। যখন দেখছি তখন আমি এক জায়গায় লুকাই থাকি আস্তে আস্তে, কিন্তু ওই একটা ছেলে বারবার ফলো করে আমারে। পরে ওই ছেলেটার সাথে আমি সব ঘটনা বলি যে এই ব্যাপার, ভাই দেখেন তো, উনি সব খুলেই বলি। কিন্তু আমার কাছে ওই টাইমে মোবাইল ছিল তো, যে ওই উকিল সাহেব মোবাইল দিয়েছিল আর আমি মোবাইল কিনছি ওই টাইমে মোবাইল। কিন্তু ওই কাউন্টারের ছেলেটার ধান্দা ছিল কি যে আমারা ধরা দিতে পারলে মোবাইলটাও নিবে। তখন পরে গাড়ি ছেড়ে দেয় যথা টাইমে, আমি গাড়িতে উঠি। উঠার পরে কিছু দূর পথ চলে আসার পরে ওরা ঠিক যে পথে দাঁড়াতে বলে ওইখানে দাঁড়ায়। পরে মাঝপথের থেকে ওকে উঠায় নিয়ে গাড়িতে। উঠানোর পরে যখন ও আমার পাশে এসে বইছে, দুজনে হাতে হাতে রেখে আমার মনে হয়েছে যে পৃথিবীর সব কিছু মনে পেয়ে গেছি। মানে ও কান্নাকাটি করতেছে ওই টাইমটায়, যে দেখো যে তুমি আমার কোনোদিন ফালাবা না তো, আমি এইভাবে 1.5 বছর সংসারই করছি, তুমি তো বিশ্বাস। আমি কই না, এরকম না। এরকম করতে করতে হঠাৎ করে দেখি কিছু সময় পরে গাড়িটা সামনে থামলো। দুই পাশে 2টা মোটরসাইকেল এসে দুই পাশটা এসে গাড়িটা থামালো, উঠলো। আসি দেখি কিছু লোক উঠলো 2টা। ওটা আমার ডাইরেক্ট পিছনে এসে বলতেছে তোর কোনো সমস্যা নেই, মেয়েটারে দিয়ে দে, নাহলে তোর কিন্তু সমস্যা। পরে আমি তো ভয় পাচ্ছি, কিছু বলতেছি না, মেয়েটা তো লুকায়, ও আমার ছাড়ি যাবে না, তে না। আমি বলতে যাও, সমস্যা নেই। এরা পিছনে কিন্তু আর একটা দরজা আছে, ওই মেয়েটার আমি দিয়ে দিলাম, চলে গেল। দেখলাম সামনের দিকে নিয়ে চলে গেল, গাড়ি চলতেছে। আমি তখন আমার মনে কোনো দুর্বলতা নাই কিংবা নাই, থাকলে তো আমি পিছনের দিন আমি গেলে ওরা ধরতে পারতো না। কিন্তু আমি বসে আছি, এরা কিছু দূর দেখি একটা কলরোয়া থানা আছে, থানার সামনে যেয়ে গাড়ি থামালো। গাড়িটা থামানোর পরে আমারে নামানোর পরে মোবাইলটা কাড়ি নেওয়ার জন্য চেষ্টা করতেছে একটা ছেলে, ওই যে ছেলেটা ধরাই দিয়েছিল। পরে পুলিশ বেরিয়েছে, কয়ে কি হয়েছে দাও। পরে বললো কি হয়েছে, চলো থানার ভিতরে চলো, ওইখানে যেয়ে কথা হবে। থানার ভিতরে আমাকে নিয়ে গেল, মেয়ে সহ, ওর হাজব্যান্ডে সহ। যে ডিউটিরত যে স্যার আছে উনি আসছে, ওনার সামনে নিয়ে গেছে। যেই বললো কি ঘটনা বলেন। প্রথম মেয়ের কাছে জিজ্ঞেস করলো। মেয়ে বললো কি যে আমার এই ছেলের সাথে বিয়ে হয়, মানে ওর হাজব্যান্ডের কথা বলতেছে, 1.5 বছর আগে। কিন্তু ও মদ গাঞ্জা খায়, আমার মারধর করে। তাই ওই আমাকে দেখাই দেয় যে ওই ছেলেটার সাথে আমার বিয়ের আগের থেকে সম্পর্ক ছিল, আর আমি ওরে ভালোবাসি, তাই ওর সাথে পলাই চলে যাচ্ছি ঢাকায়। ওরে ওর হাজব্যান্ডে জিজ্ঞেস করলো, ওর হাজব্যান্ড বললো না স্যার, আমার বউরে আমি অনেক ভালোবাসি, ও যদি স্যার আরও 10 জনে যদি ও নষ্টও করে, তারপরে স্যার আমার বউরে আমি ছাড়বো না। ওই ওর হাজব্যান্ড বললো। আর আমার কাছে জিজ্ঞেস করলো, আমিও বললাম যে ওর বিয়ের আগেতে ওর সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল। পরে ওর এনে ঢাকায় চলে যাচ্ছি। পরে ডিউটিরও তো যে অফিসার ছিল দারোগা, উনি বললো স্যানিটারি এদের 2জনকে লকআপে ঢোকাও, মেয়েরে আর আমারে। আর ওই ওর হাজব্যান্ডকে বললো এদের 2 গার্জিয়ানরে বাড়িতে সংবাদ দাও। পরে আমি দেখলাম মানে আমাদের দুজনে আমার হ্যান্ডকাপ দিয়ে ধরে নিয়ে যাই, মানে লকআপের ভিতরে ঢোকাই দিল। আর মেয়েরও লকআপে ঢোকালো। পাশাপাশি একটা ওয়াল ছিল, আর 2 পাশে, ওর ওই পাশে রাখলো, আমার এই পাশে। জাস্ট কথা বলা যাবে আর কি, এরকম। এরা দুজনে কথা বলতেছি এই ব্যাপার যে দেখো। আর আমি তখন কোর্টে কিছু কিছু তো অভিজ্ঞতা আছে আমার, 1.5 বছর 2.5 বছর কোর্ট কাছারি করেছি, মামলা মোকদ্দমা সম্পর্কে কিছুটা তো এক্সপিরিয়েন্স আমার তখন ছিল। আমি ওরা বোঝাচ্ছি যে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিও না, তোমার যতই যা করুক তুমি যেন বলো না যে আমি তোমার ওটাই আনছি কিংবা না। পরে সারা রাত ওইভাবে গেল। কিছু কিছু দেখি ওই ডিউটিতে তো পুলিশরা কনস্টেবল যারা, ওরা এসে বিভিন্ন জন, কেউ ভালো মন্দ তো লোক থাকে, কেউ এসে আমার বলতে তুই কি বোকা, কোর্টে চাকরি করিস, তুই আগে ডিপোজ করালি না কেন, ডিপোজ করাই ওরা তুই নিয়ে আসতিস, তাহলে কোনো প্রবলেম হতো, তুই একজনের ঘরের বউরে ওটা নিয়ে আসছিস, কত অন্যায় জানিস। আবার কেউ কেউ আনি ওরে বোঝায় যে তুমি একবার স্বীকার করো, ও কিন্তু তোমার ঢাকায় নিয়ে যেয়ে পাচার করে দিত কিংবা তোমার খারাপ জায়গায় বিক্রি করে দিত, তুমি একবার স্বীকার করো তোমার ওটাই আনছে। কিন্তু ও কোনো অবস্থাতে রাজি হয় না আর কি। পরে ওই দিন তো বৃহস্পতিবার ছিল না, বুধবার ছিল রাত। বৃহস্পতিবার দিন আমাদের কোর্টে চালান করলো ঠিক দুপুরের পরে। আমি চলি, মানে এরকম পরের দিন সকাল হয়ে গেল, মানে আমার দেখি একজন যে কনস্টেবলের যে বলাচ্ছে তোর কোনো গার্জিয়ান আসে না কেন, মানে টাকার জন্য এ করতেছে, টাকা দিলে আর মারবে, না হলে তোর কিন্তু মারবে। তাই আমি বলতে একটু সময় দাঁড়ান, আমার গার্জিয়ান আসবে মনে হয়। তো দেখি 9টা-10টা বাজে, তাও আসতেছে না। পরে আমার থানার ভিতরে নিজেই বলে, লুঙ্গি পরা ছিল, কাঁচা দিতে বলে। পরে একটা লাঠি দিয়ে আমার 2টা বাড়ি মারে আর কি, জোরে জোরে মারে। পরে কিছু সময় পরে আমার আম্মা আসে। আমার আম্মা ছিল তো মুরব্বী আর কি, অনেক বয়স্ক। আম্মা এত কিছু বুঝতো না, মূর্খ মানুষ। আম্মা এসে দেখি কাঁদতেছিল আর কি। পরে আমাদের কোর্টে চালান করে দিল। কিন্তু মেয়েরে এত জিজ্ঞাসা করছে যে বলো তুমি ওটাই আনছে, বলছে না। পরে কোনো মামলা দিতে পারে না, 54 চালান করে দেয় আমাদের কোর্টে। 54 চালান করে দেওয়ার পরে মেয়ে ওই কোর্টে যখন চালান করে দিয়েছে সেদিন যাই আর কোর্ট পায় নাই। পরে আমার কী করলো, যথা নিয়মে ওইভাবে হাজতে পাঠাই দিল, জেলখানায় চলে গেলাম। জেলখানায় পাঠাই দিল, মেয়েরও পাঠাই দিল, আমারও পাঠাই দিল। পরে জেলখানার ভিতরে গেলাম, যাওয়ার পরে ওইখানে যে নিয়ম আছে, মামলা তো হলোই না 54 কোনো মামলা দিতে পারে নাই, মেয়ে তো স্বীকার করে নাই। কাজে যাওয়ার পরে ওইভাবে আসি। কিন্তু ওর ভিতরে যে মানে যেসব এগুলো আগে তো অনেক
বলেন একটু জন শুনি। এসে বলে গেছে আমার তো নতুন করে একই কাজ, মানে ওইখানে যাওয়ার পরে নতুন যে কয়েদিরা যায়, হ্যাঁ যাওয়ার পরে সেইভাবে প্রথমে যে মানে একটা রুমের ভিতরে বড় একটা রুম থেকে ওই রুমের ভিতরে রাখে, ওইখান থেকে যারা টাকা দেয় তারা কিনে নেয়। এরা কিনে নিয়ে তাদের ভালো সিট দেয়, আর যারা টাকা দিতে না পারে তাদের আছে খারাপ জায়গায় দেয় ওকে এরা। কিন্তু আমার একটা সব থেকে আমার কপালটা আসলে আল্লাহ পাকের দিয়েছে সব দিক থেকে ভালো সব সময়। ওইখানে আমি যখন গেলাম, যাওয়ার পর ওইখানে একটা লোক ছিল, সে লাইফ সাজার আসামি। ওই আসামিটা ঠিক আমার চেম্বারেই আমার স্যারে মামলাটা নিয়ে লড়তেছিলেন, একটা নারী শিশু মামলা, উনি একটা মেয়েরে ধর্ষণ করে মেরে ফেলাইছে, যাবজ্জীবন সাজা হয়েছে। ওর বয়স অল্প হওয়াতে ওরে ফাঁসি দেয় নাই ওই সময়, ওইখানে লেখা আছে আর কি, এমন সে অকারেন্স করছে। পরে ওই মামলাটা আমাদের চেম্বারে ছিল, পরে যাই ওই লোকটার সাথে আমার পরিচয় হয়, বলি যে এই ব্যাপার, আপনার নাম অমুক, আপনার মামলা তো আমাদের চেম্বারে। আর যেহেতু একটা বড় দায়িত্ব আছে, তখন আমারে ও একটা ভালো রুমে নিয়ে দেয় আমারে। দেওয়ার পরে তুই এমন জায়গায় দেয় যে আমার কোনো কষ্ট করা লাগে না, ভাতটা ধরা লাগে না, আমি শুধু বসে থাকি। টাইমও হলে ওইখানে যারা ওর ভিতরে এমন সিস্টেম, যারা অনেক দিন যাবত আছে, যারা ভালো মানে সাজাপ্রাপ্ত, ওদের খাওয়া দাওয়া কিংবা ভালো। কিন্তু আমারও আল্লাহ পাক কীভাবে সম্মানটুকু দিয়েছে যে ওইখানে যাওয়ার পরে আমারে যাই একবার নতুন যাই একবার রাইডারের দায়িত্ব দিল আমার রুমে। অনেকে কিন্তু সাজাওয়ার পরে এসব দায়িত্ব পায় কিংবা ভালো, আর আমার রুমে যে রাইডারের দায়িত্ব দিল লেখালেখি, আর সবাই জানে যে আমি হাইকোর্টের একটা ব্যারিস্টারের ক্লার্ক, ভালো একটা সম্মান ওইখানে পরিচয় করে দিল সবার সাথে। ওই সাজাপ্রাপ্ত আসামি সবাই একটা ভালো নজরে দেখে, আমার কোনো আল্লাহ পাক দিয়েছে। তারপর থেকে আমার কোনো কষ্ট করা লাগে না, ভাত টাত ধরা লাগতো না, কিছু না, ভাই সব ব্যবস্থা করে দিতেন। পরে যে দেখা করতে আসতো ভাই তো ঢাকাতে, আম্মা দেখা করতে আসলে আর কিছু বন্ধু বান্ধব আসে, ওরা দেখা করতে আসতো। আসার পরে শুনি যে ওরা আমাদের এলাকায় থানাতে যেয়ে আরেকটা মামলা করছে, অপহরণ মামলা, যে এত টাকা পয়সা নিয়ে আমার ওয়াইফরে নিয়ে বের হয়ে গেছে, চলে গেছে, যে এত টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে আরেকটা মামলা করছে। সব থেকে ভয়ে ছিলাম যে ওই মামলাটা এসে যদি জেল গেটে লাগে, তখন এই মামলায় জামিন পেলে ওইটাতে আবার বেরোতে পারবো না, ওইটাতে আবার জামিন করা লাগবে। আল্লাহর কাছে শুধু ওইখানে যাওয়ার পরে শুধু কানতাম আর নামাজ কালাম পড়তাম, আর আল্লাহর কাছে খুবই করতাম, জাল্লা তুমি আমারে মানে এটা থেকে রক্ষা করো আর কি। তখন কি প্রেম ছিল ওই হ্যাঁ, মুহূর্তে? তখন প্রেম ছিল, আর মনে একটা আনন্দ লাগছিল। জেলের ভিতর ঢোকার পরে মনে হচ্ছিল যে এখনো পেলে এখনো নিব। তখন এমন মনে হচ্ছিল যে আমি এখান থেকে বেরোতে পারলে ও এখন আমার বউ হয়ে যাবে, এরকম মনের ভিতরে এরকম একটা কাজ করতেছিল আর কি। তারপর যে খুব আনন্দ লাগতেছিল কবে বেরোলেও আমার বউ হবে। হ্যাঁ, এরা জেলের ভিতরে একটা নিয়ম আছে, যদি কোনো মেয়ে যদি কোনো মানে হাজব্যান্ড ওয়াইফ থাকে, তা শুক্রবারের দিনে তাদেরকে শুধু দেখা করতে দেয় 1-2 ঘন্টার জন্য। হ্যাঁ, এবং কোনো মেয়ে যদি লাভ ম্যারেজ, কোনো যদি এরকম আমার মতো বিষয় আর কি, কোনো যদি কারোর সাথে প্রেম থাকে, সে প্রেম সংগঠিত কারণে 2 জন জেলে আছে, তখন দেখা করতে দেয়। তা আমি তো খুব ট্যালেন্ট পারসন, কোর্টে কাজ করি বুঝি। একদিন শুক্রবারে ওরে টাকা দিয়ে মানে দেখা করলাম, ভিতরে দেখা করে ওরে জানি যে রবিবারের দিন করে কোর্টে উঠাবে, ওর কাছে 22 ধারায় জবানবন্দি নেবে ম্যাজিস্ট্রেট। তখন আমি যেভাবে একটা বুদ্ধি শিখাই দিই, ও ঠিক রবিবারের দিনকে যখন কোর্টে নিয়ে যায়, তখন হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যখন জবানবন্দি দেয়, ম্যাজিস্ট্রেটের কাছে এইটা বলে যে হচ্ছে ওই দিন রাতে আমার হাজব্যান্ড আমাকে মারধর করলে আমি পলায়ে ঢাকায় আমার ফুফুর বাড়িতে চলে যাচ্ছিলাম, পাশাপাশি টিকিট কেটে যাচ্ছিলাম, তাই আমার স্বামী সন্দেহমূলকভাবে আমার ওই ছেলেটারের আমার ধরছে, আমি ওই ছেলেকে চিনি না। এটা বলার পরে কিন্তু মামলার আর কিছু থাকে না। তারপরেও মনে করেন এটাই স্টেটমেন্টে চলে আসলো যে ওর জামিন হয়ে গেল, ও তো চলে আসলো মেয়ে। এরা আমার আছে দুর্বলতা, মানে আমার আম্মা তো বোঝে না কোর্ট কাছারির প্রসেসিংটা, মুরব্বী মানুষ। আমার ভাই আজ ঢাকাতে এসে শোনার পরে ওরা খুব খারাপ লাগছে ওদের, ওরা কেউ আসে না। পরে মেজো ভাইটা খুব ভালোবাসে, তো মেজো ভাইটা আইসি মেজো ভাইটা বিভিন্ন জায়গায় এটা করে তদবির করে উকিল টুকিল ধরে 14 দিনের দিন দেখেন। আমি এখন বর্তমানে তো আইন সম্বন্ধে এত অভিজ্ঞ, এত ভালো বুঝি, কিন্তু আমি যে অন্যায়টা করছিলাম ওই সময় আমি জানি যে এর মিনিমাম সাজা ছিল 14 বছর, আর সর্বোচ্চ ছিল ম্যাক্সিমাম ছিল যাবজ্জীবন। আমি যে অকরণসটা করছিলাম, কিন্তু আল্লাহ পাক দেখেন একটা রহমত, ঠিক 14 দিনের মাথায় আমি মামলাটা খালাস পেয়ে যাই, একবারে খালাস। অনেকে তো মানুষের মামলা হওয়ার পরে হাজিরা দেওয়া লাগে, জামিনে বেরিয়ে আসে, মামলায় খারিজ হয়ে যায় একবারে মামলা। আমার হাইকোর্টের কার্ড দেখে আমার আমি বলছি যে আমার উকিল বলছে যে হাইকোর্টে চাকরি করে, আমি জানি না আমার স্যার ঢাকার মানে নাম করা আর কি ব্যারিস্টার। আমি এখন স্টিল নাও সেখানে চাকরি করি। আমার স্যার এমন একজন, আমার স্যার আবার টট পড়াইতেন, আবার বিসিএস ক্যাডার যারা ম্যাজিস্ট্রেট তাদের স্যার আছে পড়াইতেন। আমার স্যার বাংলাদেশ স্বাধীনের আগে ব্যারিস্টার, খুবই নাম করা, মানে আমি যাই হোক নাম বলতেছি না, হ্যাঁ মেনশন ঠিক আছে। আমার মনে হয় যে ওই জজ সাহেব আমার স্যারের কোনো স্টুডেন্ট ছিলেন, আমি বুঝছি, কারণ কেউ না বুঝলে যখন স্যারের কার্ডটা দেখে, তখন স্যারের নাম উল্লেখ করছে, জিজ্ঞাসা স্যারের নাম অমুক, আমি বলছি হ্যাঁ, সাথে সাথে মনে করেন মামলা খালাস দিয়ে দিয়েছে আমাকে। পরে যখন ওই পুলিশটা নিয়ে যাচ্ছে, বলতেছে এর কাছ থেকে আজকে টাকা নিতে হবে, গারদে নিয়ে যাচ্ছে, যে পরে বেলবন গেলে ছাড়বে, বলতেছে এর মামলায় খালাস দিছে আর কি। আমিও তো খুশি আর কি। হ্যাঁ, পরে ওই দিনকে মেয়ের দিন ছিল, হাজিরার দিন উঠছে সবাই, কারণ আমার আম্মা সবাই গেছে, আমার ভাই গেছে,
তা আমার আম্মার টার্গেট ছিল কি, মানে আম্মা পরে যেটা বলতে চাই আর কি, আম্মা ভাবছে কি যে এত কিছু গেছে যখন কোর্টের ওর যখন জামিন নিয়ে গেছে বেরোয়, মানে কোর্টের থেকে একবারে কোর্ট কাবিন করাই ওদের বিয়ে দিয়ে মানে বাড়ি নিয়ে যাবে, মানে এরকম একটা আম্মা মনে করছে। কিন্তু আসলে এখানে কি বলবো, আমার বড় যে ভাইটা ছিল, মেজো ভাইটা, আসলে সেই আছে প্রথম থেকেই, সে আমাকে বিয়ে করতে দেয় নাই ওই মেয়ে, আর আজও পর্যন্ত তার মানে ওই মেয়ে আমাকে বিয়ে করতে দেবে না ভাই, বাইরে চিন্তা ছিল। পরে ভাই যখন জেলের থেকে বের করার আগে গারদে থাকা অবস্থা আম্মার দিয়ে বলায়, কারণ ভাই আমারে অনেক ভালোবাসে, কিন্তু আমার সামনে সে কথা বলে না, কিছু বলে না, আমারে বকে না, যা বলে মার দিয়ে বকায়। আর আমিও তাদের সঙ্গে কথা নেই, আম্মার দিয়ে বলাই কি যে ওর জিজ্ঞাসা করো জেলের থেকে আমি বের করবো তো আমার কথা শুনবে তো, আমি যেখানে বিয়ে দেবো সেখানে বিয়ে করবে তো। তা আমি দেখতেছি যে অন্ধকার জেলের জীবনটা আসলে যে না গেছে সে বুঝবে না যে কি জীবন ওইখানে। কারণ আমার যেহেতু কষ্ট ছিল না, আমি রাইডার হিসেবে কাজ করতাম, কিন্তু একটা মানসিক টেনশন ছিল যে এত বড় একটা মামলায় ঢুকছি, কি হবে না হবে, ওই মামলা যদি এসে আবার লাগে, এদিক থেকে আমার আবার হাইকোর্ট খুলতেছে, সাধ্য জানাতি না করছি, আল্লাহ পাকের কি ইচ্ছা যে আমার বন্ধের আগে মুহূর্তে আমি বেরোতে পারছি। পরে সে রাজি হয়েছে, আমি বলছি হ্যাঁ ভাই যা বলবে আমি শুনবো। পরে জেলের থেকে বেরোনোর পরে যখন ওই থানাতে আর একটা মামলা করছে, বাড়ি যেয়েও থাকতে পারতেছি না, কারণ ওই মামলার আবার ওয়ারেন্ট আছে। ভাই করছে কি, ভাই শ্বশুর বাড়ি আছে ওইখানে আমার পাঠাই দিছে, পলায় রাখছে যে বাড়িতে আসলে পুলিশ খুঁজবে, আমার আর একটা মামলা আছে। আমি যখন জেলেতে বেরিয়ে আসলাম, আসার পরে আমি তারপরে আবার দেখা করতে গেছি, ওর সাথে দেখা করার পরে বলছি কি দেখো যা কিছু হয়ে গেছে, তোমার জন্য জেল খাটলাম দুইজনে, চলো আবার চলে যায়। তখন আসছে ও বললো কি না, আমার আম্মা যা বলবে আমি তাই করব, আমি যাবো না, আমি আবার স্কুলে ভর্তি হবো, পড়াশোনা করব। পরে ওর আম্মার কাছে গেছি, ওর আম্মা আসলে কি একটু লোভী ছিল টাকা পয়সার প্রতি ওদের, আমি যেটা বুঝি, কারণ ওর আম্মার টার্গেট ছিল আমার সাথে বিয়ে দেবে। ওর আম্মার টার্গেট ছিল কি যে অনেক টাকা পয়সা দিয়ে জিনিস টিনিস দিয়ে একটা মাত্র মেয়ে বিয়ে দিছি, ওই জিনিসগুলো তো সবাই ছেলের বাড়িতে রয়ে গেছে। ওর আম্মা চাইছিল যে পরবর্তীতে একটা মীমাংসা করে ওই ছেলের কাছ থেকে জিনিসগুলো নিয়ে আসবে, আইনি তারপরে আমার কাছে বিয়ে দেবে। কিন্তু তার ভিতরে আমি জানি যে আমার ভাইয়ের ভিতর থেকে আমার ওই ভাই যে আমার বর্তমানে যে ওয়াইফ, ওই চাচাতো শালিরে মানে আমার আম্মার সাথে বলে যে ওই মেয়েটা আপনার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সঙ্গে, সেটা আর বর্ণনা করি আমরা। এরপরের কি হলো, এরপরে বিয়ে শাদীর পরে বিয়ে শাদী হলো আপনার? যে মেয়েটার আমি এটা বলতেছি কারণ এই জন্য বলতে চাচ্ছি, যে মেয়েটাকে বিয়ে দিল আমার যে ওয়াইফ, আসলে কি যখন নতুন বিয়ে দিয়েছে আসলে আমার মনের মতো ছিল না, আমার পছন্দ ছিল না। আমার বিয়েটা মনে হয় যেন ছেলে খেলার মতো আর কি সেই সময়, কারণ যেহেতু আমার নামে একদিক থেকে ওয়ারেন্ট, কেউ জানে না, আর আমার ছোট পরিবারের ছোট, আমি একটা ভালো জায়গায় চাকরি করি, আমার বিয়েটা সম্পূর্ণ চুরি করে রাতে একটু গোসল করাই ভাইয়ের শ্বশুর বাড়ি ওইখানে বিয়ে দেয়। কিন্তু আমার যে ওয়াইফটা ছিল আমার মনের মতো ছিল না, আমার পছন্দ ছিল না, আমার অপছন্দের মতো বিয়ে দেয়। দিলে কি হয়, বিয়ের পরে 9 দিন পর ঢাকাতে পাঠায় দেয়। আচ্ছা। আর ইন দ্য মিন টাইম ওই যে মামলাতে ওয়ারেন্ট ছিল ওইটা ভাই একটু প্রভাবশালী ছিল মোটামুটি ভালো, ভাই টাকা পয়সা দিয়ে 20-30 হাজার না কত টাকা দিয়ে থানাতে ওইটা ফাইনালি নিয়ে নেয়। কারণ মেয়ের ওই দারোগা এসে মেয়ের কাছ থেকে স্টেটমেন্ট নেয়, মেয়ে তো ওইখানে তো জবানবন্দি দিছেই, তাহলে তো এখানে প্রশ্নই আসে না ওঠানোর, কারণ যেহেতু ওইটার কাগজ পাইছে, বুঝতে পারছেন যে ওই জবানবন্দিটাই কিন্তু এই মামলাতেও কাজে লাগতেছে, ডেফিনেটলি লাগবে। কারণ সে ওইখানে ডাইরেক্ট স্টেট বলছে যে আমি ছেলেকে চিনি না, আমাকে সে ওটাই নেয় নাই, তাহলে ওইটাই এই মামলার সাথে এসে কাউন্ট করে দারোগা তো বুঝছে যে আমার ফাইনাল দেওয়ার একটা পথ আমি ওই পাইছি। যেহেতু এই পরের দারোগা আমার 2টা যে বন্ধু ছিল, আরেকটা হিন্দু বন্ধু ছিল, সে কিন্তু এটা কিছুই জানে না। ওই একদিন যেদিন ওর মারে আমি করছিলাম, যে থ্রেট দিয়েছিলাম, ওই দিন ওই বন্ধুটা আমার সাথে গেছিল। পরে ভাবছি কি ও মনে ছিল, ওর নাম জড়াই আর আরেকটা যে আমরা নিয়ে গেছিল সাহায্য, ওর সহ আমার 3 জনের নামে পরে এই থানাতে মামলা করে। পরে 3 জনে 30,000 করে 90,000 টাকা দিয়ে, আমি জানি না আসলে এটা ভাই যেটা বলছে, পরে শুনছি যে টাকা দিয়ে নাকি ফাইনাল নিয়ে নেয়, সেটা ওই মামলাটা খারিজ হয়ে যায়। পরবর্তীতে ওরা আবার ওর যে হাজব্যান্ড ছিল ওর সাথে আবার ওর মা ভাবতেছে এখানে তো আর সংসারই হবে না, এরা আমার যে এখানে বিয়ে দিয়েছে ওটা কিন্তু ওরা জানতো না, আমার তো গোপনে বিয়ে দিয়েছে। ওর মা জানতো কি, ইন দ্য মিন টাইম ওদের সাথে একটা মীমাংসা করে জিনিস নিয়ে সব নিয়ে চলে এসেছে, এরা আমারে খোঁজ করতেছে। ওর মা আসে আমারে ফোন দিচ্ছে, তখন তো আমার ফোন নাম্বার তো আমার তখন তো আসে, আমার ভিজিটিং কার্ড ছিল ওর কাছে আসে, আর আমার নাম্বার তো ওর মুখস্থ। তখন পরে আমাকে ফোন দিছে, দেওয়ার পরে আমি বলি যে আমি বিয়ে করে ফেলছি, এই ব্যাপার যে আমার আর সম্ভব না, কারণ এর আগে তোমার অনেক রিকোয়েস্ট করছি, কারণ আসলে তখন তো নতুন বিয়ে করছি, তখন যত হোক না কেন তখন হচ্ছে বউর ভালো লাগছে আর কি, হ্যাঁ, এজন্য তখন আমি ওর কথাটা কর্ণপাত করি। 2006 সালের নভেম্বরের 2 তারিখ। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার 3টা ছেলে মেয়ে। 3টে ছেলে মেয়ে। আপনি আপনার ওয়াইফকে নিয়ে সুখী? বর্তমানে সুখী। 13 বছরের সংসার আপনার? জি। এই 13 বছরের সংসারে কখনো মনে হয়েছে যে
স্বপ্নার কাছে ফিরে যাব বা ওনাকে ডিভোর্স দিব, এরকম কখনো মনে হয়েছে? আগে মনে হতো, কিন্তু এখন আর মনে হয় না, বর্তমানে কোনো মনে হয় না সেরকম। অতীতের কথা মনে হলে হাসি পায় না? না, আমি আগের মতো তারে ভালোবাসি না। এখন অতীতের কথা মনে হলে আমার মনে হয় যে সে বেঈমান ছিল প্রতিটা পদক্ষেপে। মানে এখন মনে হয় যে আমি আসলে আমার গভীর থেকে, মনের অন্তর থেকে তাকে ভালোবাসতাম। বেঈমান কেন ছিল, কেন এই কথা? বেঈমান এজন্য, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখেন, যখন আমি জেলের থেকে বেরোয় আসলাম, সে সময় আসার পরে ওকে যখন আমি বললাম যে চলো এত কিছু হয়ে গেছে তোমার জন্য, ও তখন 1.5 বছর এক জায়গায় সংসার করছে, আর আমি অবিবাহিত একটা ছেলে, আমি ভালো জায়গায় একটা জব করতেছি। ও তখন বললো কি যে সে আমার মা যা করবে সেটাই আমি শুনবো। এখানে আপনি অনেক বড় একটা গল্প আজকে এখানে নিয়ে এসেছেন। আপনার গল্পের জায়গাটাকে যদি আমি বলি, মানে আপনার বয়স কত বলছিলেন শুরুতে? আমার হচ্ছে 31, 31 বছর বয়স। আচ্ছা, আপনার গল্পের জায়গাটা থেকে যদি আমি বলি, তাহলে যেটা বলবো, আমাদের সামাজিক কিছু প্রতিষ্ঠান আছে, মানে আপনি তো আইনের সঙ্গে কাজ করেন, আপনি এটা অনেক ভালো জানবেন আমার চাইতে, উইথ ডিউ রেসপেক্ট। আমাদের সামাজিক কিছু প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলো আমাদের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যায় অনেক সময়। যেমন ধরেন, আপনি ওই মেয়েটাকে বিয়ে করবেন বা করবেন না, আপনি তাকে ভালোবাসেন, আপনার ফ্যামিলি চায়নি, এবং যে কারণেই হোক ফ্যামিলি এই সুযোগটা নিয়ে আপনাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই অন্য একটা মানুষকে ভালোবেসে আরেকজনের সাথে ঘর সংসার করা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। প্রথম এরকম মনে হতো, খুব কষ্ট লাগতো আর কি। রাইট, কিন্তু ওই যে বিয়ে হয়ে গেছে, সামাজিক প্রথা, ধর্মীয় প্রথা, ওইটার উপরে যদি রেসপেক্টটা থাকে, কিন্তু শেষ পর্যন্ত উইন করা যায়, শেষ পর্যন্ত নিজেকে উতরে নেওয়া যায়, সেটা কিন্তু আপনার হয়েছে। রাইট, এখন বর্তমানে ওটা বুঝতেছেন। কিন্তু মাঝপথে বাচ্চা হওয়ার আগে খুব মানে খারাপ লাগতো না, মিস করতাম বারবার, মনে হতো ওই আসলে মনে ভালো ছিল। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় লেসন আজকের এই গল্পের, যে আপনার এক্সিস্টেন্স নিয়ে আপনি অনেক বেশি আনহ্যাপি হতে পারেন, সেটা রিপ্লেসমেন্টে যদি আপনি আবার অন্য কাউকে চিন্তা করেন, সেটা হচ্ছে অনেক বড় একটা ভুল। তবে হ্যাঁ, এক্সিস্টেন্সের ব্যাপারে যদি আপনি আনহ্যাপি থাকেন, সেটা আপনি আনহ্যাপিনেসটা কাটানোর জন্য কোনো অল্টারনেটিভ সিদ্ধান্ত নিতে পারেন, যে লাইক উনি আমার লাইফে থাকবে না, যদি এক্সট্রিম পর্যায়ে চলে যান। কিন্তু সেটা অন্য কাউকে দিয়ে পূরণ করবেন, এবং ওই মানুষটা একেবারে ধোয়া তুলসীর পাতা হবে, ওই মানুষটা জীবনে কোনো অসুখই আনবে না, ওই জীবনে ও আপনার জীবনে আসা মানেই শান্তি আর শান্তি। শুধুমাত্র ইমোশন বা ফিলিংস বা লাভের কারণে একটা মানুষের প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিবেন, মানে ফ্যামিলি বন্ডেজটাকে নষ্ট করে দিবেন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত।